আচ্ছা দেখো, টিকিট কাটার তোমাদের প্রসেসটা দেখাই, কিভাবে তোমরা টিকিট পাওয়ার পসিবিলিটিস আরো বাড়াইতে পারো। আচ্ছা, প্রথমে যেটা বলতেছিলাম ভার্সন আপগ্রেড নিয়ে, হ্যাঁ, যে ধরো এই যে এই প্লাগইনটা আছে, আমি চাচ্ছি এই প্লাগইনের নেক্সট কোনো আপডেট আমার কাছে আসবে না। হ্যাঁ, এটার যে ভার্সনটা আছে 7.0.2, আমি যদি এটাকে বাড়ায় দিই, ধরো 8 করে দিলাম বা 10 করে দিলাম বা 100 করে দিলাম, যতক্ষণ পর্যন্ত না ওই ভার্সন ওরা রিলিজ দিচ্ছে বা ওর থেকে আপার ভার্সন রিলিজ দিতে হবে, ওর থেকে আপার ভার্সন রিলিজ দিতে ততদিন পর্যন্ত আমার কাছে এই প্লাগইনের কোনো আর আপডেট আসবে না। ঠিক আছে? যদি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হচ্ছে আপনার ক্লায়েন্ট হচ্ছে একটা স্ক্রিপ্ট দিছে ওর রেডিও স্ট্রিমিং এর, ওখান থেকে রেডিও লাইভ স্ট্রিম হবে। তো ওটা হচ্ছিল ও ভিউ সেকশনে। এখন ওর কথা হচ্ছে আমার কাস্টমাররা বা ভিজিটররা যে পেজেই যাক না কেন ওইটা হচ্ছে চলতে থাকবে অনেক। কিন্তু যেহেতু স্ক্রিপ্ট, যখন পেজ লোড হবে তখন অবশ্যই ডেস রিলোড হবে। তো আমি একটা জিনিস ট্রাই করলাম অ্যাজাক্স এর মাধ্যমে পেজ গুলা ন্যাভিগেশন গুলা হচ্ছে অ্যাজাক্স লোডের মাধ্যমে, কিন্তু তারপরেও কাজ করতেছে, বন্ধ হয়ে যায়। পেজ রিলোড নিলে তো বন্ধ হবেই। ও পেজ রিলোড না নিয়েও আমি একটা করছি যে পেজ রিলোড নিবে না কিন্তু অন্য পেজে ঠিকই যাবে। অন্য পেজে কিভাবে যাবে? অ্যাজাক্স পেজ তো রিলোড হচ্ছেই, স্ল্যাক চেঞ্জ হচ্ছে না, স্ল্যাক চেঞ্জ হচ্ছে কিন্তু রিলোড হয়ে যে পার্সিয়াল যে ওটা হইতেছে না। বাট স্ল্যাক চেঞ্জ হলে তো স্ল্যাক চেঞ্জ হইলে যে উপরে এইটা তো করতেছে, অটোমেটিকলি তো ব্রাউজার হচ্ছে রিলোড নেবে। লোড তো নেবে। অ্যাজাক্স লোডার যেটা ওটা ইউজ এটা কিভাবে করবো? ওর ওইটাই লাগবে। এই যে শোনো, ওটা প্রত্যেকটা পেজে তারা ব্যাকগ্রাউন্ড হচ্ছে দিয়ে রেখে দেয়, সাউন্ড ব্যাকগ্রাউন্ড অটো প্লে দিয়ে রেখে দিব, কিন্তু প্রথম থেকে আবার শুরু হবে। রিলোড দিলে তো প্রথম থেকে আবার রেডিও শুরু হবে। আর হচ্ছে ক্লায়েন্ট তো নিজে অন অফ করবে। যেহেতু হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে আছে, স্ক্রিপ্টের প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে শুরু করে দিকে লাইভ করছে না, পেজ রিলোড দিলে তো নতুন করে আবার স্ক্রিপ্ট লোড হবে না, ওয়েব তো কোনোটাই চিনতে পারবে না যে তাহলে হেডারে অথবা ফুটারে, হেডার ফুটারও তো লোড হবে নতুন করে। সব পেজটা লোড হওয়া মানে তাহলে পুরা ব্রাউজারই লোড হচ্ছে তোমার পেজ কয়টা আছে? ইনার পেজ কয়টা? 4-5টার মতো। এগুলোকে ট্যাব সিস্টেমে করা যায় না? সিস্টেম মনে করো মেনুটা হচ্ছে একটা ট্যাবের মতো কাজ করবে, ইনার যতগুলো পেজ আছে সবগুলো ট্যাবের কন্টেন্টের মতো করে থাকবে। পেজ লোড, হ্যাঁ, পেজ পেজ লোড নিবে না তখন। মানে একটা মেনুতে একটা ইউআরএল এ ক্লিক করলো, একটা ট্যাবে আছে, সেকেন্ড আর একটা ইউআরএল এ ক্লিক করলো আর একটা ট্যাবে আছে, তখন কিন্তু পেজ আর রিলোড নিবে না, স্ল্যাগও চেঞ্জ হবে না, ওই একটা পেজ। ফোনে তো হ্যামবার্গার রাখতে হবে। এটা তো ডেস্কটপ। এটা কি পেজ পেজ রিলোড না নিলেও তো হবে, মানে ইউআরএল চেঞ্জ হইতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট বলছে? না, মানে ইউআরএল চেঞ্জ না হইলেও হবে, মানে একটা তাহলে তুমি একটা পেজের ভিতরে সব করে ফেলো। ব্লগ আর্কাইভ আছে। আর্কাইভ ব্যাপারটা যেটা সিঙ্গেল পোস্ট। লাইনটাই ভালো নিয়ে না। তারপরে আরেকটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে আমি তো সহজ মেক করবে ওয়েবসাইটে সিভি বানাবে। ও এটা সিভি এটা করছি। আমাকে কালকে দিছে যে তাহলে আমি একটা সহজ যদি দিয়ে ক্যান্সেল আমি শুধু লোগো শুধু স্পেসিফিক কিছু কন্টেন্ট দিয়ে লোগো বানাই এটা সিভি জেনারেটর করে দিছি কিন্তু ওর ফোনে ইরোর খায়, আর কারোর ফোনে অফিসের একজনের ফোনেও ইরোর খায় না, শুধু ওর ফোনে কান্ট্রি ওর ফোন চেঞ্জ করতে হবে। ওগুলা দিয়ে তো ফোন চেঞ্জ করো। অনেকে ভাইয়া কালকে আইফোন কিনলো,
কাল তো অনেকে ভাই আইফোন কিনলো কালকে। আমার ক্লায়েন্ট চায় যে চেক আউটের ম্যাপ থাকবে, ম্যাপ রেডিয়াস 20 মাইল, ওটি কয়েকটা কালার থাকবে। আমি যখন লোকেশন দিব, চিত্তুর সারা চিত্তুর লাগবে না, তো এই লোকেশন দিব, ওই রেডিয়াসের মধ্যে থাকলে ওই জায়গাটা কালারিং হবে, প্লাস ওই লোকেশন বেস শিপিং কস্ট যোগ হবে ওই প্রোডাক্টে। মানে আজব বিষয়। না, এগুলো আসলে রিয়েল ইউজ কেস, কিন্তু এটা করবে থিঙ্কিং প্রসেস ম্যাটার করে। কিন্তু এটা মনে হয় না কোনো সলিউশন আছে যে পেজ লোড নেওয়ার পরেও হচ্ছে তোমার স্ক্রিপ্ট রান করতে থাকবে, কারণ ব্রাউজার নর্মালি এইভাবে কাজই করে না। সেটাই তো। এখন ব্রাউজার অন পেজ লোড নিলে কুকি চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন ধরনের ব্রাউজার বিভিন্ন ধরনের কুকি হয়। এটা যদি রিঅ্যাক্ট প্রজেক্ট হতো তাহলে একটা কথা ছিল যে কমন স্ক্রিপ্ট রান করানো যেত সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তুমি যে এটা এইভাবে চাচ্ছ, এভাবে পসিবল না, কারণ আমরা যখন একটা স্ক্রিপ্ট দেই, ওইটা ব্রাউজারে যখন রিলোড নিবে, ওইটা ওটার সাথে এটাও রিলোড হবে, তার জন্য মনে করেন যে এটা পসিবল না। এখানে খালি আছে। আর একটা বিষয় হচ্ছে যে তোমার এই যে স্ক্রিপ্ট নতুন করে রান করবে, নতুন করে রান করলেই তোমার হচ্ছে ওটা একটু সময়ের জন্য হলেও পজ হবে। এখানে যেটা করতে পারো যে রেডিওটা কি কোনো অডিও ফাইল নাকি একদম লাইভ স্ট্রিম রেডিও? ভিডিও নিয়ে আসো এবার। আচ্ছা, যেটা বলতেছি দেও, রাকিব দিবেন আমাকে। আচ্ছা, টিকিট কাটার জন্য কিছু টিপস। প্রথম টিপস হচ্ছে এই পেজেই থাকতে হবে, এই যে টিকেটস 2025 এরপরে টিকেটস, এই পেজে থাকতে হবে। তোমরা তো কেউ টিকিট কাটতে পারলা না। মানে যখন টিকিট অনেক কাটতে হবে না, এটা নিয়ে অনেক অর্ডার করেছিল, সেটা আমার ওয়েবসাইট নিয়ে। আমাদের অফিস থেকে প্রায় 30 জনের মতো টিকিট পাইছে। মানে দেখলাম যে সে প্লাগইনে বানাই স্পন্সর করতেছে, স্পন্সর করছে, সেও নাকি একটা করে দেখলাম মানে টিকিট কালেক্ট করতে পারে। এখন স্বাভাবিক এটা যে স্পন্সর হয়েছে তো কি হয়েছে, এর তো ওয়ার্ডপ্রেস তো সিস্টেম তো আর স্পন্সর কিনা এটা তো বুঝবে না। আচ্ছা, এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে অনেকেই এই জিনিসটা দেখেই চলে গেছে প্রথমে, সেটা হচ্ছে সোল্ড আউট এবং রিমেইনিং 0। ঠিক আছে, এটা দেখে যাওয়া যাবে না। টিকিট যে সময়ে ছাড়ার কথা সে সময় এটা রিমেইনিংটা বাড়ায় দেওয়া হবে। রিমেইনিং যখন এখানে 100 বা 200 চলে আসবে তখনই বুঝবা যে টিকিট অ্যাভেলেবল হয়েছে, এবং তখন এখান থেকে কোয়ান্টিটি দেওয়ার একটা অপশন আসবে। কয়টা নিব একটাই সিলেক্ট করা যায়, এটা দেওয়ার কোনো দরকার ছিল না যদিও। ওইখানে অপশন আসে এবং অপশনে এক সিলেক্ট করে রেজিস্টারে যাইতে হবে। তার আগে ওয়ার্ডপ্রেসে লগ ইন করা থাকতে হবে। ওয়ার্ডপ্রেসে তোমাদের কি অ্যাকাউন্ট আছে? ওয়ার্ডপ্রেস ওয়ার্জিতে যার যার নাই তারা অ্যাকাউন্ট করে নিবে এখানে। ঠিক আছে, এইখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিবা। ওকে, লগ ইন করে নেওয়ার পরে তারপরে হচ্ছে তোমরা রেজিস্টারে ক্লিক করবা। রেজিস্টারে ক্লিক করার পরে যদি না করে থাকো তাহলে আবার লগ ইন করতে বলবে। অ্যাকাউন্ট না থাকলে তো করাই যাবে না, টিকিটই কাটা যাবে না। আগে অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট করে নিতে হবে। ওকে, টিকিট নাই হয়তো বা ছাড়বে, সেকেন্ড শিফটে টিকিট ছাড়বে হয়তো বা 2-1 দিনের মধ্যেই। তারপরে প্রথম কাজ হচ্ছে তোমাদের ওয়ার্ডপ্রেস রেজিস্টার করা, লগ ইন করে নেওয়া। তারপরে এইখানে আসবা, এখানে আসার পরে কোয়ান্টিটি যখন দেখবা যে রিমেইনিং 100টা হয়ে গেছে তখন এখান থেকে কোয়ান্টিটি সিলেক্ট করবা। এখন প্রবলেমটা হচ্ছে যে যখন তোমরা এই লিংকে আসবা অনেক সময় আসতে পারবা না, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ট্রাফিক থাকবে ওই সময়। এটার জন্য তোমাদের ইন্টারনেট যেহেতু স্লো, সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে মোবাইল ডাটা ইউজ করা। ঠিক আছে, মোবাইলে নেট কিনে রাখতে হবে। মোবাইলে নেট কিনে নিয়ে তারপরে হচ্ছে বারবার এই পেজটা রিলোড দিতে থাকবা। যখনই অ্যাভেলেবল হবে এবং মনে করো তোমার যখনই মনে করো যে এই কোয়ান্টিটি অ্যাভেলেবল হবে তখনই হচ্ছে এখানে ওয়ান সিলেক্ট করে রেজিস্টারে যাবা। ওয়ার্ডপ্রেসে লগ ইন করা থাকার কারণে রেজিস্টার পেজে অটোমেটিক্যালি নাম টামগুলো শো করবে, ইউজার নেম নাম এগুলো শো করবে। কিছু জায়গাতে কিছু হচ্ছে তোমার লাগবে, কিছু জায়গাতে হচ্ছে তোমার ইয়েস নো টাইপের কিছু কোশ্চেন থাকে। হ্যাঁ,
ওইগুলো র্যান্ডমলি যেটা ইচ্ছা সেটা দিয়ে দিবা, ওখানে বেশি টাইম দিবা না, অথবা যেগুলো ডিফল্ট দেওয়া আছে ওইগুলাই রেখে দিবা। ঠিক আছে, ওইখানে টাইম দেওয়ার কোনো দরকার নেই। তারপরেই হচ্ছে তোমার নেক্সট পেজে পেমেন্ট পেজে নিয়ে যাবে, তারপরে পেমেন্ট করে দিলেই টিকিট কনফার্ম। পেমেন্ট করে দেওয়ার পরে রিডিরেক্ট করায়, রিডিরেক্ট পর্যন্ত আমরা যাইতেই পারি নাই, কারণ এত বেশি ট্রাফিক ছিল। রিডিরেক্টে 404 আসছে, বাট যেহেতু আমাদের টিকিট মানে পেমেন্ট হয়ে গেছে, টিকিট পরে টিকিট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি একটু কথা বলি। টিমসে দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আরে আমি এটা ওয়ালাইকুম তার স্ক্রিনতে লগ ইন করতে হ্যাঁ ভাইয়া বলো। আমার ফুল মেসেজ ও, সম্পূর্ণ পে করতে হবে? ও, আচ্ছা সমস্যা নাই, ফুল পেমেন্ট দিয়ে দিচ্ছি। কখন কখন দিব? বিকাশে বিকাশে দিলাম হলো। ঠিক আছে, তুমি নাম্বারটা পাঠিয়ে দাও, কত দেওয়া লাগবে একটু বলে দাও, আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুই আমাদের কিলো পাইলি কোন আমার আমি তো সার্চে আমার এটা হাইড করে রাখছি। যে জানিসেন হুম, ইয়ে লিঙ্কটা যেন কোথায় দিলা? গুগল মিটে দিছো না? সেটা হুম থিম থাকে কিছু থিম দেওয়া লাগবে না, আগে দেখি আগে মোটিভ কি এটার। এই এই জন্য দ্রুত লোড নিচ্ছে। এটা অটো প্লে করা দিতে পারো। মানে স্ক্রিপ্ট অটো প্লে না, মেইনলি হচ্ছে তোমার রেডিও তো একটাই, তাই না? আমি এই পেজে গেলেও যা পাচ্ছি, অন্য পেজে গেলে অন্য পেজে গেলেও তাই পাচ্ছি, ঠিক না? So, একটু হ্যাঁ না, রেডিও গেলে তো লাইভ স্ট্রিম হবে, তাহলে চেঞ্জ কেন হবে? রেডিও তো ওটা তো রেডিওরই প্রসেস, নরমালি যেভাবে চলবে সেইভাবেই এটা হচ্ছে দিয়ে রেখে দেয় তাহলে অটোমেটিকলি অটোমেটিক্যালি চলতে থাকবে। চলতে থাকবে এগুলো। নাকি অন্যান্য ইয়েতে, অন্যান্য পেজে অন্য অন্য একই তো, তাই না? এই যে এখানে তো একই জিনিস, অটো প্লে করা দেবে। এটা ঠিক আছে, এটাতে যেন ক্লিক করা না লাগে তার। হ্যাঁ, অটো এর জন্য অটো প্লে করায় দিবা। রত্না পেজে এরকম একটা ই করছে যে যেখানে এই বাটনটাতে ট্রিগার করায় দিবা। অটোমেটিকলি গান হলো পেজে ঢুকলে গান বাজা শুরু হয়ে যাবে। তুমি তো চাচ্ছ যে তোমার ওই গানদের থেকে এই যে চলতেছে ওর থেকে আবার নেক্সট পেজ প্লে বাটন যেটা আছে এটাতে ট্রিগার করব। এই যে ঠিক আছে। হুম, অটোমেটিক্যালি স্ক্রিপ্টটা রান করবে। ধরো আমি এই পেজে গেছি, হুম, এই এটা রান করায় দিব। কিন্তু সেই তো একটা সময় পর্যন্ত একটু স্টপ হবে, এটা প্রিভেন্ট করার কোনো ওয়ে ওই বাধাটাই তো ওইখানটাছে। না, এটা মেনে নিতে হবে। তাহলে ওকে নিজে একটা
অ্যাপ বানাতে। আর এটা একটু ডিলে দিয়ে দিবা, হ্যাঁ? অনেক সময় হচ্ছে তোমার এই এই বাটনটা লোড হইতে একটু সময় লাগবে, হ্যাঁ? এখানে একটা সেট টাইম আউট দিয়ে দিবা। কোথায় কোনটা? কোনটা? ফার্স্ট থিম না? এই যে আপনার যদি দেখি যে কিসের করা সাইটটা তাদের দেখা শুনতে পায়, কিন্তু ইন্সপেক্ট করলে আবার এলিমেন্টার আসে। আচ্ছা, এটাতে রেডিও কোথায় আছে? এই যে নিচে প্লে নাওতে ক্লিক করেন। আচ্ছা, আমি এটা কাজ আমি এখন অন্য পেজ যাবো। এটা তো রিঅ্যাক্ট করা। তুমি দেখো ফ্ল্যাগ চেঞ্জ হয়, ফ্ল্যাগ চেঞ্জ হয় people design। এই যে এটাতে পেজ লোড নিছে, এটাতে অফ হয়ে গেছে। এটা রিঅ্যাক্টে করা। ক্লাস যতই এলিমেন্টারের দিক, এলিমেন্টার দিয়ে এভাবে তো কাস্টম গুলো ইউজ করা হয় না। ক্লিয়ার এটা কি ওয়ার্ডপ্রেস এর থিম? না, ওয়ার্ডপ্রেস থিমই তো। এখানে তাহলে ওরা ডিফারেন্ট মেকানিজম ইউজ করছে, বুঝতে পারছি। তাহলে ফিল্ডাই তো ইনার দিতে নেই। আমি দিতেছি থিমটা যে ভার্সন। আর বাকি সবাই কেমন সিলেক্ট করতে পারবে, তাহলে তুমি একটা জন্য বাকি এই যে আবার হচ্ছে এটা ফুটার, আবার টপ করতে সেকশন, করা লাগবে, এগুলো সবগুলা কিন্তু করতে করা লাগবে। সমস্যা নেই, এটা easy। ওই নেই। এই থিমটা ইউজ করতে পারো, কারণ এটা করতে গেলে মানে ম্যানুয়ালি করতে গেলে অনেক বেশি প্যারা হয়ে যাবে। এখানে ওরা যেটা করছে যে পেজ রিলোড ছাড়া যেভাবে করছে যে তোমার ওই অ্যাজাক্স এর প্রসেসেই যাওয়া লাগবে। আমি যদি একটু নেটওয়ার্ক ট্যাব দেখি তাহলে দেখতে পারবে, মানে এই যে ইভেন্টে ক্লিক করলাম, এরা এখান থেকে এই যে একটা রিকোয়েস্ট সেন্ড করছে। হুম, এই যে দেখো কিউটি অ্যাজাক্স ইজ ইকুয়াল টু ট্রু। ওই পেজের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো একদম সবগুলো ডাটা ফেচ করে নিয়ে আসছে, ঠিক আছে? সবগুলোকে ফেচ করে নিয়ে এসে এখানে প্লেস করে দিছে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ইউআরএল চেঞ্জের বিষয়, এগুলো একটু কমপ্লেক্স কাজ, ঠিক আছে? এটা ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টের ভিতরে থেকে করাটা একটু কঠিন হবে। রিঅ্যাক্ট দিয়েই করা লাগবে আলটিমেটলি, বা হচ্ছে কাস্টম স্ক্রিপ্ট ইউজ করেই করা লাগবে, কিন্তু একটু কঠিন আছে। যেমন আমরা প্লাগইনে যেরকম করি, যেমন ধরো আমি যদি দেখাই এখানে, যেমন এই যে এখানে নোটিফিকেশন এক্স আমাদের যে প্লাগইনটা আছে, এখানে আমি একটা পেজে আছি, তাই না? আমি যদি অন্য একটা পেজে যাই, দেখো এটা কিন্তু লোড নেয় নাই, কিন্তু আমার পেজের ইউআরএল চেঞ্জ হয়ে গেছে এবং কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? আমি যতগুলা পেজে যাচ্ছি, ঠিক আছে, এই যে টাইটেলও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ সবকিছু। এটা কিন্তু রিঅ্যাক্ট জেএস দিয়ে করা পুরোটা ওয়ার্ডপ্রেসের ভিতরেই, ঠিক আছে? একটু অ্যাডভান্স লেভেলের কাজ। যদি বেটার হয় ওকে একটু ফ্রি ভার্সনটা ডাউনলোড করে দিও। এটার ডিজাইন গুলাকে চেঞ্জ করে নিতে পারবে? ডিজাইন চেঞ্জ করা কিন্তু কঠিন হয়ে যাবে। মানে এখন এইখানে যেরকম ডিজাইন আছে আর কি, এগুলো কি এলিমেন্টারে করা না? এলিমেন্টারে কি কাস্টমলি তৈরি করা? তাহলে কপি পেস্ট করে তো নিতে পারবে। এলিমেন্টার থেকে কিন্তু একটা সাইড থেকে আরেকটা সাইডে কপি করা যায়। আমি করি তো এটা হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখানে কপি ফ্রম অ্যানাদার সাইড একটা অপশন আছে, ওইটা দিয়ে কিন্তু এইখান থেকে কপি করে তখন এইটাতে নিতে পারবে, যেহেতু এলিমেন্টারের সাইড। এটা সাপোর্ট করে কিনা? হ্যাঁ, এটা তো এলিমেন্টার দিয়ে করা, সেক্ষেত্রে ইয়ে করা apply করা। এটা তো এলিমেন্টার দিয়েই করা। ক্লিক করে তাহলে না, ক্লাস টালাস সব এলিমেন্টারের না। এই যে দেখো এলিমেন্টার,
ঠিক আছে, শুধু 11 রাকিব এটা ডাউনলোড করে দিও তোরে। এটা বাজেট কিরকম? তো কম বাজেট। 200, তাহলে তাহলে আমি থিম ডাউনলোড করে দেবো এখন। এত কম থিম ডাউনলোড করে দেওয়া সম্ভব না। থিমের প্রাইসিং তো অনেক বেশি, $119। এটা স্বাভাবিক, কারণ এরা একদম নতুন জিনিস ইমপ্লিমেন্ট করছে থিমের ভিতরে। আমরা নর্মালি ওয়ার্ডপ্রেস সাইট এইভাবে চিন্তা করি না, আমরা নর্মালি ওয়ার্ডপ্রেস সাইট এইভাবে সিঙ্গেল পেজ করি না। ভাইয়া ওয়ার্ডপ্রেসের এই সাইটগুলো আসতেছে অনেক কঠিন, কাস্টম করে এই জিনিসগুলো করা লাগতেছে। স্বাভাবিক, কারণ হচ্ছে কি এআই এখন মনে করো তোমার মার্কেটে যেভাবে ইন করছে, দিনে দিনে কমপ্লেক্সিটির পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ ইজি টাস্ক গুলা মানুষ এআই দিয়ে করতে পারে, এখন তোমাকে হায়ার করতে গেলে তুমি এআই দিয়ে যেটা করা পসিবল না সেটা তোমাকে দিয়ে করাইতে হবে। ঠিক আছে, এখন এআই যদি করতে পারে আমি কেন তোমাকে টাকা দিব এর জন্য? আমার কাছে থিম আছে, এটা আপডেট ভার্সন হয়ে গেছে একদম লেটেস্ট ভার্সন। চ্যানেল ডাউনলোড করে কি ঠিক আছে? হ্যাঁ। আমার আমাদের খুবই দরকার, বুঝছেন? হ্যাঁ, এগুলা খুবই দরকার, কারণ তোমরা যদি এই টাইপের সার্ভিস দাও, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। $119 জিনিস ফ্রিতে নিয়ে নিলাম। হ্যাঁ, এত বেশি ওই যে নতুন কিছু ইমপ্লিমেন্ট করছে, আপনার একবারে এক্সপেন্সিভ নতুন কিছু ইমপ্লিমেন্ট করছে যে ম্যাক্সিমাম প্রাইস 79 69 এরকম প্রাইস। 59, অনেক 39। আবার যদি এক্সট্রা যদি সাপোর্ট যদি 1 বছর যদি এক্সটেন্ড করতে চান তাহলে হচ্ছে $40। আরো বাড়বে। আচ্ছা যাক, আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। হ্যাঁ, টিকিটের সিস্টেমটা তো বুঝতে পারছি। হ্যাঁ, রিলোড দিতে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা 1 হয়। রিমেইনিং এ আসবে হয়তো বা 100-150টা টিকিট ছাড়তে পারে। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে তোমার এখানে অবশ্যই ওয়ার্ডপ্রেস লগ ইন করা থাকতে হবে, ওয়ার্ডপ্রেস ওআরজি তে লগ ইন করা থাকতে হবে। আমি প্রথমে লগ ইন করে নিয়ে নিচ্ছি। যত কম সময়ের ভিতরে রেজিস্টার করা যায় বা হচ্ছে নেক্সট প্রসেসে যাওয়া যায়। পেমেন্টের জন্য বিকাশে আগে থেকে 1500 টাকা রেডি করে রাখবে। বেশি আছে, বেশি টাকা ঠিক আছে, ওকে। আমাদের তো টিকিট ফ্রি, আমাদের টিকিট অফিস থেকে দিয়ে দিছে, সেদিন থেকে শুধু রেজিস্ট্রেশন করা লাগছে। আমাদের অফিসে স্পন্সর করতেছে, এই যে স্পন্সরে গেলে দেখতে পারবো। এই যে WP ডেভেলপারস স্টারটাইজ, এটা না, এটা না, এটা তো উইডেলস। ও, এই যে স্টারটাইজ, প্লাটিনাম স্পন্সর। অনেক কোম্পানি, আমি হচ্ছে কিছু কিছু কোম্পানি দেখলাম যারা হচ্ছে ছোট ছোট কোম্পানি, জানা এই 7 জন 8 জন মেম্বারের, ওরা হচ্ছে স্পন্সরে গেছে। যাই তো, এটা তো পরিচিতি বাড়ানোর একটা সুযোগ। সুযোগ এটা শুধুমাত্র যে ইটা হচ্ছে চালু করা তো নোটিফিকেশন এটা চালু করেছে, নিউজলেটার অল সবাই মানে কেউ স্পন্সর করলে ওটা নোটিশ চলে আসে তোমার কাছে। Great. আচ্ছা দেখো, আমরা হচ্ছে লাস্ট ডে তে যেগুলো দেখছিলাম এর মধ্যে ডাব্লিউপি কোয়েরি দেখছিলাম, তারপরে হচ্ছে কাস্টম পোস্ট টাইপ এবং কাস্টম ট্যাক্সোনমি দেখছিলাম, তাই না সবুজ? তারপরে হচ্ছে ম্যানেজিং পোস্ট ডাটা, লাস্ট ডে তে আমরা ম্যানেজিং পোস্ট ডাটা পর্যন্ত দেখছি। ঠিক আছে, এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? হুম, কেন ভিডিও আপলোড করে দিও, আজকে কালকের মধ্যেই আপলোড করে দিও। আজকে আপলোড করে আচ্ছা। আপলোড করা হয় না। আমি চিন্তা করতেছিলাম যে আমার কখন না কখন সারা চাকরি মিলার জন্য সবাই প্যারায় আছে, যে কেউ তো একটা আছে। আসে। আমি তো কয়েকদিন থেকে 7টা 8টা
অঙ্কের কিছুই দিতে সবাই বাকি ধরে ধরে নিয়ে যাচ্ছিল। তুই দেখলি কেমন করে? আমি তখন অফিস থেকে যাইতেছিলাম। তাহলে নিয়ে যাওয়ার পড়াশোনা নেই? না, আমার দিব। তুই গেলেই তো দিত, নিয়ে বাসায় যা ফোন করতেন যাইতাম। আচ্ছা দেখো, আমাদের এখানে থিম লিংক দিয়ে দিছি, নিয়ে রাখেন। আচ্ছা ওটা পরে দেখবে না, এখন একটু ক্লাসে ফিরে আসি। এখানে হচ্ছে যে আমরা লাস্ট দিন যেটা দেখছিলাম কাস্টম পোস্ট টাইপ কিভাবে ক্রিয়েট করা যায় এবং কাস্টম মেটাবক্স নিয়ে কিভাবে কাজ করা যায়, ঠিক না? কাস্টম পোস্ট টাইপ তো মনে হয় আগেই দেখছিলাম যে কিভাবে আমরা একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে পারি, যেমন বুকস, এবং এখানে একটা মেটা অ্যাড করছিলাম অথর নেম, তারপরে বুক অথর মেটার একটা কি দিয়েছিলাম এবং এটা একটা ভ্যালু দিয়েছিলাম। ওকে, আমি জাস্ট একবার সিম্পলি পুশ করেন নাই আপনি? পুশ করছি তো মনে হয়, পুশ করে নাই কি বলো? টিডি কোরের মধ্যে ছিল না? হ্যাঁ, না পুশ করি নাই তো। ঠিক আছে, পুশ করে দিছি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা নতুন নতুন মেটা অ্যাড করা শিখছিলাম, রাইট? সো এখানে হচ্ছে আমরা টেক্সট একটা ফিল্ড নিছিলাম এবং টেক্সট ফিল্ডের ভ্যালু কিভাবে আপডেট করা যায় সেই প্রসেসটা দেখছিলাম। সো আমি যদি একটু আরেকবার একটু রিক্যাপ করার ট্রাই করি যে অ্যাকচুয়ালি আমরা এটার জন্য কি কি কাজ করা লাগছে, তাইলে হয়তো বা দুই একজনের জন্য সুবিধা হইতে পারে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? ভালো আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আসেন ভাই বসেন। না, বুঝবো না। ক্লাসটা করতে হবে। এই তো ভাই আমাদের মানে মোটামুটি হচ্ছে আপনার আমি যদি একটু দেখাই, আমাদের এই পর্যন্ত ডান হয়ে গেছে। সো নিচে আর কিছু জিনিস আছে, অ্যাজাক্স পর্যন্ত দেখাইলে মোটামুটি হয়ে যাবে, তো বা ফুলি মান্থের ভিতরে আমরা কভার করে ফেলতে পারবো পুরোটা। আর আপনার মানে মোটামুটি এখন তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে ইন করছি, সো হয়তো বা কিছু আউটপুট আসা উচিত, হয়তো বা বলতে পারবো যে কতটুকু হেল্প পাচ্ছে না পাচ্ছে। হ্যাঁ, অনেকদিন তো আসলে সময় দিলাম, আউটপুট তো এক্সপেক্ট করতেই পারি। হ্যাঁ সেটাই, সেটা তো করতেই পারেন। এখন যদি- ওরা কতটুকু দিতে পারতেছে সেটা ওরা ভালো বলতে পারবে। এখন টুকটাক হচ্ছে যেগুলো প্রজেক্ট গুলাতে হচ্ছে এই প্রবলেম ফেস করতেছে ওইরকম ভাবে এখন আর কি করা লাগতেছে না, টুকটাক ভাবে আচ্ছা দেখেন, এই Results মাসের আসতে মধ্যে হুম, হুম। একটু কভার করে দেন। জি ভাই ইনশাল্লাহ। আমার তো বা আবার নতুন ব্যাচও আমি শুরু করবো। আর আচ্ছা। আপনি হয়তো জানেন কি জানেন না জানি না, আমরা কিন্তু সবাই যমুনায় সুইচ করতেছি কবে? এই জানুয়ারিতে। ও তো সেক্ষেত্রে আপনার আপনার সুবিধা যাওয়া আসার সুবিধা হবে। আচ্ছা, মানে ফুল টিম নিয়ে সুইচ করতেছেন? হ্যাঁ, ফুল টিম নিয়ে ওখানে সুইচ করতেছি। গ্রেট। ঠিক আছে, আপনি দেখেন এই ব্যাচটা আমার এই মাসের মধ্যে কভার করে দেন। না Already অ্যাকচুয়ালি 6 ভাই, মাস চলতেছে। না বিষয়টা হচ্ছে কি যে আমরা শুরুতে যদি ডিরেক্টলি যদি ওয়ার্ডপ্রেসে জাম্প করতাম তাইলে হচ্ছে একটা ডিউরেশন একভাবে বলতে পারতাম যে না আমার জন্য 3-4 মাস অনেক বেশি সময় হয়ে যেত তখন। কিন্তু যেহেতু আমরা একদম মনে করেন আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে অ্যাজাক্স থেকে শুরু করে তারপরে স্টেপ বাই স্টেপ পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তারপরে আজকে হচ্ছে ওয়ার্ডপ্রেসে আসছে, মানে ফুললি আমাদের পাথ কিন্তু অনেক বড়। আপনি যদি আপনাকে মডিউলটা যদি দেখাই, এইখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত আসা লাগছে, সেখানে মানে মোটামুটি অনেক কিছু আছে। তো আমি শুরুতেই বলছিলাম আর কি যে যদি আমি ওয়ার্ডপ্রেস প্লাগইনের আগে যদি আমাকে এগুলো দিতে হয় তাহলে আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমি কোনো কিছুকে মানে হাফ কমপ্লিট রেখে আমি মুভ করতে পারবো না, তখন নেক্সট বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে আগে ওদের ধারণা কিরকম আছে জাভাস্ক্রিপ্টে বা হচ্ছে jQuery-তে। তো ওরা কিন্তু এইগুলোর উপরে কিন্তু মানে মডিউলে রাখতে বলছিল, যার কারণে আমি হচ্ছে এই জিনিসগুলো অ্যাড করছিলাম। এখন ওইখানে তো অবশ্যই সময় তো দিতেই হবে।
এই হচ্ছে বিষয়। আর এখন যেহেতু আমরা ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস প্লাগইনে এলিমেন্টর নিয়ে কাজ করতেছি বেশি, যেহেতু আপনাদের এলিমেন্টর নিয়ে বেশি কাজ হয়, সো এলিমেন্টর উইজেট ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে টুকটাক ফাংশনালিটি অ্যাড করা, তারপরে কাস্টম পোস্টার কিভাবে তৈরি করা যায়, কিভাবে মেটা বক্স তৈরি করা যায়, এগুলা আলোচনা করতেছি। সো ওরা কতটুকু হেল্প পাচ্ছে না পাচ্ছে সেটা তো ওরা ভালো বলতে পারবে, যে কাজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজে লাগতেছে কিনা। এখন মেইনলি অফিস যেটা চাবে সেটা হচ্ছে যে অফিস অবশ্যই এটার প্রতি একটা ইনভেস্ট করছে, সেটার আউটকাম তো অবশ্যই আশা করবে। হ্যাঁ, তবে স্টিল না অনেক সিগনিফিকেন্ট কোনো আউটপুট দেখিনি। না, সিগনিফিকেন্টের জন্য ভাই অ্যাকচুয়ালি সময় দিতে হবে, কারণ মানে এটা তো একদিনে হুট করে হয়ে যাবে না। এটা হচ্ছে যে অ্যাডাপ্টেশনের একটা বিষয় আছে, যে আমি একটা কাজ আগে যেভাবে করতাম এখন আমি আগের থেকে বেটার ওয়েতে করি। এখন এই বেটার ওয়েতে যদি কন্টিনিউ করে 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 যেতে পারি, তাহলে আমি এটার আর একটা বেস্ট লেভেলে যাইতে পারবো, আমার কাছে যেটা মনে হয় আর কি। আমরা এখন Anyway, যাই হোক, ওদের বেসিক থেকে শেখার জন্য আমিও আর কি ইয়ে দিছি, তো এদিকে ধরতে বলতাম হ্যাঁ, আপনাকে। আপনাকে আমরা যে উদ্দেশ্যে নিয়েছিলাম যে 3 মাস করে ওটাকে মোটামুটি একটু ইয়ে করে এক্সপার্ট করে 3 মাসে কিন্তু ওয়ার্ডপ্রেস এর জন্য ভাই ভালো একটা সময়, হ্যাঁ, কিন্তু 3 মাস ওইগুলোর জন্য আবার ভালো সময় হবে না যদি ওইগুলোর সাথে মার্চ করতে যাই। তাছাড়াও এখানে আরেকটা বিষয় থেকে, যেহেতু আমি ওদেরকে একেবারে ফ্রি রাখতেছি না, এটা আর একটা বিষয়, প্র্যাকটিস করতেছে না তেমন। হয়তো বা এটা 50% করলে আরো বেশি আউটপুট ভালো পেতাম। তবে মানে আমার কাছে যেটা মনে হয় যে ওরা যদি এই প্রোগ্রেসটা ধরে রাখতে পারে, মানে ওরা মানে মেন্টালি শিফটমেন্টের মধ্যে আছে কিন্তু এখন, যে আগে যে কাজটা যেভাবে করতো এখন ওইটা ওইভাবে না করে আরো বেটার ওয়েতে কিভাবে করা যায়, মানে এটা একটা মেন্টাল শিফটমেন্ট। যদি এটা যদি ধরে রাখতে পারে তাহলে ইন ফিউচারে ভালো আউটপুট পাবেন ইনশাল্লাহ, আমি আশা করি। দেখা যাক। তবে আমার কিন্তু এই ব্যাচ শেষ না, আমি আচ্ছা। কন্টিনিউ করবো। বলা যায় যে আপনাকে আরো কাছে আনার জন্য আমরা ওইদিকে যাচ্ছি। আচ্ছা, না সমস্যা নাই, ইনশাল্লাহ যদি নেক্সট ব্যাচ আপনার ওইখানে কতজন হবে না হবে, বা ওদেরকেও কি আবার এই শুরু থেকে শুরু করা লাগবে নাকি ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসে যাওয়া লাগবে, এটা একটু দেখেন। হ্যাঁ, এবার আমি সিরিয়াসলি এটাতে ফোকাস করব, কারণ আমি অনেক দায়িত্ব থেকে নিজে রিলিজ নিয়ে নিয়েছি বিষয় থেকে। আচ্ছা, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমি এখন টোটালি অপারেশনে ফোকাস করব, অন্যান্য যেগুলো আছে এগুলো থেকে একটু এক্সক্লুড হব। দেখা যাক। আমি অ্যাজ এ লিডার হিসেবে যদি আমার কলিগ যারা আছে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ফোকাস করতাম, তাহলে আমি আসলে ব্যর্থ। না, অ্যাকচুয়ালি স্কিল ডেভেলপমেন্টের জন্য সবারই ফোকাস করা উচিত, যাদের নিজেদের মানে আমাদের আমাদের কোম্পানি আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ডিফারেন্ট ওয়েতে ফোকাস দেয়, আবার অন্যান্য যে কোম্পানিগুলো আছে তাদের নিজেদের এমপ্লয়ীদেরকে ইয়ে করার জন্য ডিফারেন্ট ভাবে ফোকাস দেয় আর কি। আচ্ছা, আমরা এখান থেকে ওই যে হার্ডলেস ওয়ার্ডপ্রেস দিয়ে মানে রেস্ট এপিআই দিয়ে কিভাবে হেডলেস ওয়ার্ডপ্রেস, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যে হেডলেস ওয়ার্ডপ্রেস করতে গেলে ওয়ার্ডপ্রেস এর রেস্ট এপিআই নিয়ে আমরা অলরেডি টুকটাক ডিসকাস করছি। হ্যাঁ, যে আমরা কিভাবে একটা এইচটিএমএল সাইটে কিভাবে ওয়ার্ডপ্রেস এর কন্টেন্ট নিয়ে আসতে পারি। সো রেস্ট এপিআই ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে প্রোভাইড করে। সো হেডলেস এর জন্য হচ্ছে আপনার এই রিঅ্যাক্ট জেএস কোনো একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক জানা লাগবে, রিঅ্যাক্ট জেএস বা হচ্ছে ভিউ জেএস। আমাদের এখানে মোটামুটি বেশ কিছু প্রোগ্রাম আছে যারা হচ্ছে মান খুবই ভালো পারে, Laravel খুবই ভালো। তো আমি চাচ্ছি এই ওয়ার্ডপ্রেস টিমটার সঙ্গে তাদের একটা কানেক্টিভিটি তৈরি করতে। ওকে, হ্যাঁ এটা ভালো হবে। যেমন আমাদের আপনাকে একটা প্রজেক্ট দিয়েছিলাম $750, তো যদি ওরা এটা মার্নে করে দিতে পারতো, যদি ওই রেস্ট এপিআই দিয়ে কানেক্টিভিটি আনতে হতো, তাহলে হয়তো বা হ্যাঁ অনেক ইজি, সহজ হতো। অনেক ইজি। আমি ইন্টারাকশনটা আনতে চাচ্ছি। তো ওদের মাথায় একদিন এই ক্লাসটা একটু ঢুকিয়ে দিন, টাস্ক হিসেবে দিয়ে একটু রিসার্চ করার জন্য ওরা একটু ঠিক বলে আছে, দাও। খুব বেশি ইজি মানে খুব বেশি কঠিন হবে না। হ্যাঁ, এই যে সব টার্মস তো ওদের জানাই আছে, আর মার্নের তো মোটামুটি কোড পাওয়াই যায়। হ্যাঁ মানে এখন তো টেকনোলজি জাভাস্ক্রিপ্টের দিকেই বেশি মুভ করতেছে, রিঅ্যাক্ট জেএস বা মার্ন স্ট্যাকের চাহিদা এখন ভালো। এখন ওরা অলরেডি রেস্ট এপিআই নিয়ে কাজ করে, হ্যাঁ? যারা মার্ন স্ট্যাকে প্রজেক্ট করে বা ফ্রন্ট এন্ডে যারা কোড করে ওরা অলরেডি রেস্ট এপিআই সম্পর্কে জানে। সো ওয়ার্ডপ্রেসের রেস্ট এপিআই কিভাবে কাজ করে শুধু এইটুকু জানলেই ওদের জন্য এনাফ। ওরা কিন্তু নিজেরা সার্চ করলে কিন্তু পেয়ে যাবে ভাই, মানে এটা কিন্তু কঠিন কিছু না। যদি আপনি টাস্ক দিয়ে দেন যে না আপনাকে, কিন্তু ওয়ার্ডপ্রেসের ওভারভিউ সম্পর্কে একটা ধারণা লাগবে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কি কি আছে, ওয়ার্ডপ্রেস কি কিভাবে প্রজেক্ট সেট আপ করতে দেয়, বা হচ্ছে কি কিভাবে নতুন ফাংশনালিটি গুলো অ্যাড করা যায়, এই টাইপের জিনিসগুলো বুঝতে পারলে ওদের জন্য সহজ হবে। এটা একটা ভালো কথা বলছেন।
হ্যাঁ, আমরা যে ধরনের কাজ করি দেখা যায় যে এগুলো আসলে ছোট ছোট প্রজেক্ট তো, সো ফাইবার মার্কেট প্লেসে এগুলো প্রচুর চাহিদা চাহিদা আছে, থাকে। বিশেষ করে ওয়ার্ডপ্রেস শপিফাই। কিন্তু আপনি যখন মার্নের দিকে যাবেন এটা বড় প্রজেক্ট, বড় $5,000, $6,000, $10,000, সো এবং টাইম সময় বেশি লাগে। সময় বেশি লাগে। সো এইটাতে দেখা যায় যে ফাইবারে ক্লায়েন্ট লিমিটেড। রাইট। যারা অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্টে যায় তারা চায় হচ্ছে র কোনো একটা টিমকে দিয়ে করা, অনলাইনে Right. আসলে এগুলো। বা আপওয়ার্ক এখানে আর একটা প্ল্যাটফর্ম আছে। তো এই কারণে আমরা ভাবতেছি যে আমার এটা যেহেতু ওয়ার্ডপ্রেস আছে আর আমাদের ওই অফিসের মার্কেট টিম আছে, লারাভিয়ার আছে, অ্যাপস ডেভেলপমেন্ট আছে, তো যদি পাশাপাশি রাখি তাহলে হয়তো আমরা এটা একটা ইন্টারাকশন আনতে পারবো। কিন্তু ভাই এটা হচ্ছে কি মানে আপনার এখানে আমার একটা জিনিস যেটা ইয়ে করার আছে যে অ্যাকচুয়ালি এই হেডলেস ওয়ার্ডপ্রেস এর কাস্টমার কিরকম? হেডলেস ওয়ার্ডপ্রেসের কাস্টমার তো আছে, আসলে আমরা করতে চাচ্ছি কি, ধরেন কাস্টমার আমার ক্লায়েন্ট কিন্তু আমার কাছে ওয়েবসাইট চাই, আমি কি দিয়ে করছি না করছি সেটা বিষয় না। সো একটা ফাংশন, ওই যে আমি ওই প্রজেক্টের এক্সাম্পলে দিই, আমরা যদি এটা ওকে হেডলেস ওয়ার্ডপ্রেস দিয়েও করে দিতে পারতাম, সে কিন্তু ম্যানেজ করতে পারতো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে, তো দেখতো ওয়ার্ডপ্রেসে, কিন্তু আমরা যে কাজ করছি এটা তো সে বুঝতো না, না, তার রিকোয়ারমেন্টও ফুলফিল হতো, এক্ষেত্রে কিন্তু সে হয়তো মেনে নিত। কিন্তু আমার কাছে আরেকটা যেটা ইয়ে কনসার্ন আছে সেটা হচ্ছে যে ধরেন যারা মার্ন স্ট্যাকের কথা যারা বলে, হ্যাঁ, এটা কিন্তু ফিক্সড করে দেয় যে আমার সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন লাগবে এবং আমাকে মার্ন স্ট্যাকে করে দিতে হবে। স্ট্যাক কিন্তু স্পেসিফাই করে দেয় যে আমাকে এই স্ট্যাকেই লাগবে। ও যদি এই মার্ন স্ট্যাক সম্পর্কে না জানতো কিন্তু বলে দিত যে আমাকে ওয়ার্ডপ্রেস বা যে কোনো একটা কিছু দিয়ে তুমি করে দিলেই হবে। সো ওদেরকে কিন্তু কনভার্ট করার চিন্তা করতেছেন কি আপনি? না, আমি ওদেরকে আচ্ছা, আমার ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের যে ক্লায়েন্টগুলো আছে এগুলো নিয়ে আমি সলিউশন দিতে চেষ্টা করছি। সলিউশন কিন্তু ভাই 100%, হ্যাঁ, মানে আপনি যে এই হেডলিসে গেলে যে খুব ভালো সলিউশন হয়ে যাবে এটা আমার কাছে মানে মনে হয় যে হয়তো বা অত বেশি ভালো সলিউশনও নাও হইতে পারে, আরো একটু কমপ্লেক্সও হইতে পারে। কারণ আমরা নর্মালি ওয়ার্ডপ্রেসে যেভাবে যে কোনো একটা ফিচার করতে পারি হেডলিসে করতে গেলে আর একটু কষ্ট বেশি, সময় বেশি লাগবে, কষ্ট বেশি হবে। তবে হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে আপনার যারা রিঅ্যাক্ট.জেএস বা যারা মার্ন ডেভেলপমেন্টের টিমে আছে তারা আরো বেশি অ্যাডভান্স যে এইগুলা মানে এই কন্ডিশনাল সিস্টেম গুলো হ্যান্ডেল করার জন্য। সো আপনি ওই দিকে একটা হেল্প পাবেন যে না, ওরা যেহেতু আরো বেশি পরিমাণে কন্ডিশনাল জিনিসপত্র নিয়ে কাজ করে, ওরা আমাকে ভালো ফিচার দিতে পারবে এবং আমার ওয়ার্ডপ্রেসের কাস্টমারও এটা দিয়ে স্যাটিসফাইড হবে। আমার আসলে 100% সব ক্লায়েন্টকে এটা দেওয়ার দরকার নেই। আমার মনে করেন যে প্রতি মাসে আমি ডেলিভারি করতেছি $50,000, সেখানে আমার $5,000 থেকে $10,000 থেকে ক্রিটিক্যাল প্রজেক্ট, যেগুলো আমার মাসের পর মাস টানতে হয়, আমি এই $5,000 থেকে প্রজেক্ট হ্যান্ডেলের জন্য এইটা ইন্টারাকশনটা চাচ্ছি। আর এমনি মনে করেন যে ওয়ার্ডপ্রেস হেডলেস দিয়ে করা মানে যারা মাইনাসটাকে কাজ করতেছে যদি টেক স্পেসিফাই করে দেওয়া না থাকে, ওয়ার্ডপ্রেস দিয়ে করা ওদের জন্য আরো সহজ হবে। কারণ ওয়ার্ডপ্রেসে যে কোনো ধরনের ক্রুড অপারেশন করা বা যে কোনো ধরনের ডাটা নিয়ে কাজ করা অনেক বেশি ইজিয়ার। কারণ এই যে মেটা ডাটা, তারপরে হচ্ছে নতুন করে পোস্ট টাইপ তৈরি করা বা নতুন নতুন ইন্টারফেস নিয়ে আসা, এগুলো ওয়ার্ডপ্রেস অনেক সহজ, এগুলো প্লাগইন দিয়ে করে ফেলা যায় ইজিলি। সো এগুলোর জন্য ওয়ার্ডপ্রেস এপিআই ডিফল্ট ভাবে প্রোভাইড করতেছে, এগুলো একটু তুলনামূলক সহজ। আপনি স্ট্র্যাপি নাম শুনছিলেন কি? স্ট্র্যাপি, স্ট্র্যাপি নিয়ে কি কাজ করা হয়েছিল আপনাদের কখনো? না, স্ট্র্যাপি নিয়ে কাজ করা হয়নি, কিন্তু রিসেন্টলি আমি এই যে আপনাকে যেমন হেডলেস এর কথা বললাম, স্ট্র্যাপি অল্টারনেটিভ একটা ওয়ে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস হেডলেস, স্ট্র্যাপি একটা হেডলেস সিস্টেম, বাট ওটা নোড.জেএস এর এনভায়রনমেন্টে। আমি স্ট্র্যাপি নিয়ে আগে কাজ করছি, ওইখানে যে পরিমাণে ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় ওয়ার্ডপ্রেসে তার থেকে আরো কয়েক গুণ বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া সম্ভব। ঠিক আছে, কারণ ওখানে ফাংশনালিটি থেকে শুরু করে এভরিথিং অনেক বেশি লিমিটেড, এর থেকে ওয়ার্ডপ্রেস আরো বেটার অপশন হতে পারে। যাই হোক, আমাদের আমার মানে মোটামুটি এখন আমাদের চিন্তা ভাবনা যে ওয়ার্ডপ্রেসের যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে যদি আমরা 100% সলিউশন দিতে পারি, সেটা যে কোনো দিক দিয়ে হোক, সেটা প্লাগইন দিয়ে হোক, হেডলেস দিয়ে হোক বা স্ট্র্যাপি দিয়ে হোক, এই চিন্তা থেকেই আমরা সবাই একসঙ্গে ওখানে মানে আমাদের ওখানে আগে 3,000 স্কোয়ার ফিট ছিল, উপরে 6,000 স্কোয়ার ফিট আছে। এখানকার যারা আছে ওখানকার যে কজন আছে সবাই হয়তো একসাথে শিফট করবে, সেটা ভালো হয়েছে। এরপর এদিকে তো ভাইয়া,
আমাদের কি ওই 6 তলার অফিসে যারা ওখানে কাস্টম কোডের আছে ওটাও কি আমাদের সাথে? হ্যাঁ, ওটাও আমাদের সময় হবে। আর এই দিকটা অনেকটা ব্যাকওয়ার্ড, অনেকে আসতে চায় না, যেমন আপনি আসতে চান। আমি শুরুতে একটু ইয়ে হয়েছি, তো দেখা যেত একটু দূরে হয়ে যায়। আপনি যেহেতু মিরপুর থাকেন, মিরপুর থাকলে ওই দিক থেকে ওটা আমার জন্য ইজি অ্যাক্সেস, 30 মিনিটে গাড়িতে করে আসে। খুবই সহজ। আবার ওইদিকে কোনো জ্যাম ট্যাম থাকে না, সকালে খুব বেশি জ্যাম ট্যাম থাকে না, চলে আসা যায়। আর এইদিকে যমুনার পরে এদিকটা প্রচুর জ্যাম। প্রচুর জ্যাম পড়ে, রাইট। ঠিক আছে, ঠিক দেখেন আছে ভাই। আপনাদের স্টুডেন্টদের কি অবস্থা। না ভাই, আমার কাছে যেটা মনে হয় যে আমার যেটা টার্গেট, হ্যাঁ, আমি আমার টার্গেট ফিল আপ না করা পর্যন্ত আমি আসলে স্যাটিসফাইড থাকি না। তো এটা আমার যেরকম সময় লাগুক বা যাই লাগুক, আপনি হয়তো বা ভাবতে পারেন যে হয়তো বা সময় বেশি লাগতেছে, অ্যাকচুয়ালি সময় কিন্তু বেশি লাগতেছে না। মানে এটা হয়তো বা আমি ডিফারেন্ট ওতে এক্সপ্লেইন করতে পারবো যে কেন সময় বেশি লাগতেছে না, যাই হোক এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমি আমার গোলটা যতটুকু সেট করছি, আমি এই ফুললি কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি হচ্ছে এটা কন্টিনিউ করতে চাচ্ছি। আপনি পেইড করেন বা না করেন সেটা ডিফারেন্ট কেস, বাট আমি আমার যে টার্গেট আমি সেটা কমপ্লিট করবো। হ্যাঁ, সমস্যা নেই, আপনি আপনার টার্গেট নিয়ে আগান। ঠিক আছে ভাই। টার্গেট নিয়ে আগান। তারপরে তো ম্যানেজমেন্টে থাকলে আসলে ক্যালকুলেশনটা একটু ভাবতে হয়। না, সেটা তো অবশ্যই, মানে ওইটাই আর কি আমি যেটা বলতেছিলাম, আপনাকে ক্যালকুলেশন নিয়ে যদি ওইরকম ক্যালকুলেশন নিয়ে ভাবার থাকে, আপনার ভাবা বাদ দেন আপনি, কিন্তু আমাকে আমার টার্গেট ফিল আপ করতে আচ্ছা, সমস্যা নেই, আপনি আপনার টার্গেট ফিল আপ করেন। তবে এখান থেকে কিন্তু আমার একজন ভালো লিডারও লাগবে। আপনি ওকে, লিডারশিপের জন্য ওদেরকে কিছু কথাবার্তা বলেন। ঠিক আছে ভাই। ঠিক আছে, ঠিক আছে। ভাই বাড়ি যান নাই এর মধ্যে? বাড়ি যাই নাই ভাই, কালকে কক্সবাজার যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, ফ্যামিলি নিয়ে যাচ্ছেন? একটু ঘুরতে যাচ্ছি আর কি, অফিস থেকে ছুটি নিছি 1 সপ্তাহের জন্য, পুরা মানে একটু ঘোরাফেরার জন্য একটু সময় আমাদের নিছি। তো এইরকম ভাবে আসলে 1 সপ্তাহ ছুটি এটা কত? না, আমার হচ্ছে ম্যারেজ লিভ ছিল, ম্যারেজ লিভ আমি ওই সময় নেই নাই। তো আমাদের ম্যারেজ লিভ 5 দিন, সো ওই 5 দিনই ছুটি, আমাদের তো 2 দিন করে অফ থাকে, সো টোটাল 9 দিন, একটা লম্বা একটা ছুটি আর কি। এই শুনে রাখো, ম্যারেজ লিভ কিন্তু 5 দিন দেয়, তোমরা কিন্তু 10 দিন, এরপর 7 দিন, 8 দিন, 9 দিন কাটাইছো। এখন পর্যন্ত ম্যারেজ লিভ নিয়ে নেই। ওই যে যারা নিচ্ছেন, তোমার সামনে একজন সাইডে একজন জিজ্ঞেস করো। আমরা তো তখন নিজে ছুটি প্লাস আমাদের না না না, ম্যারেজ লিভ ঈদের ছুটির সাথে দেয় না। ঈদের ছুটির সাথে ম্যারেজ লিভ নাই, পরে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে। তাহলে স্টেপ দিয়ে দেন ভাইয়া। স্ট্র্যাপি এটা না, স্ট্র্যাপি, STRAPI। এই নাকি এরা তো সেম কাজ করে। ছুটি করে বেড়াইছে 5 দিন আমরা। এই যেটা STRAPI, স্ট্র্যাপি। তাহলে এটা কি তাহলে? স্ট্যাটিক সাইট জেনারেটর, এটা না, ওটা না। স্ট্র্যাপি ওটা হচ্ছে একটা হেডলেস CMS ইয়ার জন্য নোড.js দিয়ে তৈরি করা স্ট্র্যাপি। ওকে, এই স্ট্র্যাপি নিয়ে কাজ করছিলাম, হ্যাঁ, নোড.js এর। আমরা আসলে যেটা জব করে হচ্ছে আমি অনেক কোর্সে বা যখন কোন কোর্সে করতেছি বা অনেকে দেখি যে অন্য কোনো একটা নর্মাল জব করতে, মানে টেক সেক্টর বাদে তাদের টেকের প্রতি আগ্রহ থাকে, তো দেখি তারা আসা মানে কোর্স গুলোতে করতে হয় বা তাদের কোনো কিছু আগ্রহ শোনা যায়, মানে তাদের যে জব বা যেটাতে কারেন্টলি করতেছে, তারা একটা দেখা যায় একটা ফিক্স টাইম, তারপরে একটু রিল্যাক্সে থাকতে পারে বা ওই দিয়ে উপর ফোকাস করতে পারে। আমাদের যে জব, এই জব থেকে আপনার খুব টাফ হয়ে যায়, যেহেতু প্রায় সময় একটা প্যারানা কারণ একটা ইস্যু থাকে, প্রজেক্ট ভাই মাল্টিপল প্রজেক্ট একসাথে রান হয়, আমার মনে হয় ওপর থেকে চাপ থাকে, দেখা যায় এই আমাদের প্রায় সময় এখন 5টা হইলো আমরা 7টা 8টা বাজে যায়। যে মেইন লিডার যারা আছে তারা মনে করেন 9টা পর্যন্ত থাকে, 8টা গিয়ে মিটিং করে, কারণ ক্লায়েন্ট তো এই দৌড়া হয়, এগুলো যখন আসে তখন যেমন যেটা হয়। যেমন হচ্ছে আমাদের একটা প্রজেক্ট $105, তো খালি প্রোডাক্ট 1-150 দিয়েছে, তারপর নতুন নতুন রিকোয়ারমেন্ট আরেকটা আছে, তো করো, কিন্তু এটা ক্যান্সেল দেওয়া যাবে না, ক্লায়েন্ট যতক্ষণ স্যাটিসফ্যাকশন না হবে ততক্ষণ কাজ করতে হবে। ওখানে আসছে, ও যখন থেকে আসে এখন করতেছে, তোমাকে তো আমি হায়ার করছি। তারপরে ধরুন হার্ডওয়্যার কিছু বলা যায় না, দেখা যায় কোনো
ক্যান্সেল করা করতে মেডিকেল করা ক্যান্সেল করতে না আমরা ক্যান্সেল দেওয়া যায় প্রোভাইড করতে চিন্তা ফাইবার নাম্বার আমাদের যদি এরকম একটা ফিক্স টাইম তারপরে আর কোনো প্যারা নেই কোনো চিন্তা না আদার সম্পূর্ণ জগতে দেখছে তখন পরের সময়টা পুরোপুরি একটা জায়গায় কাজ করা যায়। না, এটা আমি রিলেট করতে পারি। কারণ হচ্ছে যে তোমার সার্ভিস বেস কাজগুলাতে মেন্টাল প্রেশার অনেক বেশি থাকে। হ্যাঁ, একটা জবাব দিয়ে যেতে মানকে টার্গেট নানান জবাবদিহিটা কিন্তু শুধু এক জায়গাতে না, জবাবদিহিটা দুই জায়গায়। ঠিক আছে, ক্লায়েন্টের কাছেও তোমাকে হচ্ছে কোনো কাজের জন্য জবাবদিহি করতে হবে, আবার হচ্ছে তোমার অফিসের কাছেও জবাবদিহি করতে হবে। তো ওই জন্য সার্ভিস বেস ইয়াগুলা কাজগুলা একটু কঠিন হয়, এটা মানে মানতেই হবে। এরকম হয় যে নর্মালি আমি এর আগে সার্ভিস বেস কাজে যখন ছিলাম বলতে খুব বেশি সময় ছিলাম এরকম না, আমার এর আগের যে সফটওয়্যার কোম্পানি ছিল ওরা সার্ভিস বেস হচ্ছে তোমার 30% কাজ করতো, আর 70%ই হচ্ছে তোমার প্রোডাক্ট বেস কাজ করতো। সো ওই 30%-এ আমি যখন কাজ করছি তখন আমি আসলে মানে এরকমও ভালো বুঝতে পারছি আর কি, যে অনেক সময় এরকম হয় অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, যে ক্লায়েন্টের তেমন কোনো নক নাই বা হচ্ছে। আর আমাদের জন্য আবার ওইটা ইজি ছিল, কারণ আমাদের ক্লায়েন্টের সংখ্যা খুবই কম ছিল, একজন দুইজন, মানে একজন বা দুইজন ক্লায়েন্টই ম্যানেজ করতো, এর বেশি কিন্তু না। তো তোমাদের ক্ষেত্রে দেখা গেছে মানে এট এ টাইম অনেকগুলা ক্লায়েন্ট, সো অনেকগুলা ক্লায়েন্টের প্রেশার একসাথে হ্যান্ডেল করা আসলে কঠিন। অনেকের আছে 30-40টাও ক্লায়েন্ট থাকে। আমাদের তিনজন একসাথে কাজ করে তিনজন হয়ে যাবে আমাকে তাও অলরেডি 15-16টা ক্লাস আছে এগুলো আমাদের ওই সময় একজন ক্লায়েন্টের কাজ করাই অনেক বড় ব্যাপার ছিল, একজন ক্লায়েন্টের কাজ করা প্লাস হচ্ছে তোমার ওই ক্লায়েন্ট আবার হয়তো বা ধরো তোমার একদিন বা 2 দিন এরকম গেছে যে প্রচুর কাজ আসছে, একদিন 2 দিনে প্রচুর কাজ গেছে, কিন্তু আবার তৃতীয় দিনে বেলায় গিয়ে দেখা গেছে অনেক ফ্লেক্সিবিলিটি, তেমন কোনো কাজ দিচ্ছে না, কোনো মেসেজ নাই, এটা ফ্লেক্সিবল একটা টাইম পাওয়া যায়। হ্যাঁ, হয়তো বা দেখা গেছে এরকমও হয় যে সারাদিন বসে থাকা লাগছে ক্লায়েন্টের কাজের জন্য, যেহেতু অলরেডি এঙ্গেজ এইটার সাথে, এই জন্য আর অন্য কোথাও এঙ্গেজ করা হইতো না। বাট তোমাদের ক্ষেত্রে যেহেতু এট এ টাইম অনেকগুলা ক্লায়েন্ট, একটু কঠিন, কিন্তু যেহেতু এরকমই মানে তোমাদের জব লাইফটা এরকমই, মানে তোমাদের সাথে আশেপাশে যারা আছে সবাই কিন্তু একই টাইপেরই জব করতেছে। সো হয়তো বা এইখানে একটু ব্যালেন্স করা ট্রাই করা লাগবে। হ্যাঁ, আর অফিস টাইমের বিষয়ে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে এটা শুরুর দিকে ডিপেন্ড করে। কি অবস্থা? এই তো আছে আলহামদুলিল্লাহ, বসো। শুরুর দিকে একটু ডিপেন্ড করে, হ্যাঁ, শুরুর দিকে একটু বেশি সময় দিলেও পরে হচ্ছে তোমার আস্তে 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 যখন একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় তখন হচ্ছে এগুলা ঠিক হয়ে যায়। বুঝাইতে পারছি? কি শাকিল, টিকিট পাইছো ওয়ার্ড ক্যাম্পের? কেউ টিকিট পাও নাই তাহলে, কারোর সাথে দেখা হচ্ছে না। যাবো তো আমি, যাবো ঠিক আছে, সারি যাবো। ভিতরে যাইতে দিবে কিনা সন্দেহ আছে, সেনাবাহিনীর এরিয়া তো। আপনারা তো আছেন, আপনারা ফোন দেবো। যদি আজকে এটা থাকেন তাহলে আজকে অবশ্যই নেওয়া হইব। কেউ পাবে না। দেখছেন পাওয়া কিন্তু সহজ হবে না, যাই হোক এই যে টিকিট পাওয়া কয়দিন কঠিন পাই হবে। না, এই যে এ বইরা পাই কয় যে 10,000 দিলাম টিকিট পাবি না। দুইটার সময় ছাড়ছে না, পুরা সার্ভার ডাউন। মোবাইলের টাকা তোলো, মোবাইল অফিসে কেটে রেখে। তো এই তোমার ওয়ার্ড ক্যাম্পের জায়গাটা আছে, বাংলাদেশে টিকিট পেয়ে গেছে, এটা তো মনে হয় ইজি ছিল। সার্ভার ভালো থাকে অবশ্যই। সার্ভার ডাউন হয়ে গেছে প্রথমে। ওকে, তোমার যে আছে এই টিকিট আইডি আছে না, ওইটা ডাউন করো। আচ্ছা, তোমরা তো টিকিট কাটতে পারো নাই, আমার টিকিটটা দেখে তোমরা একটু সান্ত্বনা নাও মনের ভিতরে। এই যে ওয়ার্ড ক্যাম্প ঢাকা, দেখে আপনার টিকিটটা কেমন লেগে দেখে স্ক্রিনশট করে রেখে দিই। চলে যাবো। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সাইজ।
টিকিট বলতে কিছু নাই, এখানে শুধু মেইল দেওয়া হয়েছে, ঠিক আছে? এই মেইল আসছে মানেই টিকিট পেয়ে গেছি। টিকিট পেয়ে গেছি। এটা অনলাইন হয়তো বা কপি দিবে, কিন্তু এখনো দেয় নাই। অনলাইন কপি যখন সার্ভে তাহলে দুটো একবার সার্ভে অনলাইন কপি হুম। আর একটা ফাইল। আমি শুনছিলাম যে 600টা টিকিট সার্ভে টোটাল। ইন টোটাল 200 করে ছাড়ার কথা ছিল, 3 বারে 600, কিন্তু প্রথমবারই 540টা বিক্রি হয়ে যাওয়ার পরে সেকেন্ড টাইমে টিকিটের কাউন্টিংটা কমে গেল। 540টা অলরেডি সোল্ড। টোটাল মেম্বার হবে 800 জনের মতো, হ্যাঁ। সো আর খুব বেশি টিকিট নাই, তোমরা ট্রাই করে দেখো, তারপরও হয়তো বা পাইতেও পারো। একটু ট্রাই করলে পাওয়ার চান্স বেশি, যেহেতু আমাদের অফিস থেকে অলমোস্ট 30 জনের মতো টিকিট পাইছে। সো কিন্তু আপনারা সবাই আপনাদের না, প্রথমে অফিস থেকে 543টা ছাড়ছে। কতজন যাবে? সারা কথা ছিল হচ্ছে 200 করে 3 বার সারা কথা ছিল, টোটাল 600টা সারা কথা ছিল। কি ফোন দিয়ে কি টিকিট কাটছেন নাকি? না, আমি ল্যাপটপ দিয়ে করছি। আমাদের অফিসের ইন্টারনেট একটু ভালো বেশি। মোবাইল ডাটা, অনেকেই মোবাইল ডাটা দিয়ে ট্রাই করছে, আবার অনেকে মোবাইল ডাটা দিয়ে ট্রাই করার পরেও টিকিট কাটতে পারে নাই। আমি যাদের সাথে বসছি যে সবাই একসাথে টিকিট কাটবো, তাদের মধ্যে তোমার ট্রাই করতেছিলাম কয়জন, 4 জন একসাথে। 2 জন ছিল ওইখানে, স্পিকার ছিল 2 জন, ওরা তো টিকিট কাটবে না, ওরা তো পাইছে। আবার ভলেন্টিয়ার ছিল একজন, ওরা তো অলরেডি ভলেন্টিয়ার, তো টিকিট লাগবেই না। ভলেন্টিয়ার হিসেবে ভলেন্টিয়ারের তো ছিল, ওইখানে তো ফর্ম ছিল, সাবমিট করতাম। আমি participate করছিলাম ভলেন্টিয়ার হিসেবে। ওইখানে ইনফরমেশন দিতে হইতো জাস্ট, পরে ওরা চুজ করতো। এটা নর্মালি হচ্ছে তোমার, ওরা যেটা করে সেটা হচ্ছে কোম্পানি বেসিস, বা হচ্ছে যারা স্পন্সর করছে ওদের থেকে দাম দেয় বেশি, যে কোম্পানিগুলো স্পন্সর করছে ওই কোম্পানির এমপ্লয়ি কিনা, তখন কানেকশনটা একটু বেশি বেটার হয়, এই জন্য আর কি ওইখানে ওদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ওকে, ট্রাই করেন ভলেন্টিয়ার হিসেবে। আচ্ছা যাই হোক, দেখো আমরা হচ্ছে মেটাবক্স নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? একটা বক্স নিয়ে confusion একটু রিক্যাপ করেন। আচ্ছা, আমরা মেটাবক্স রেজিস্টার করা দেখতেছিলাম, ম্যানেজিং পোস্ট মেটা ডাটা। এখানে যদি আমি যাই, এখানে একটু দেখো সবাই, আমার এখানে এটা হচ্ছে মেইন প্লাগইন ফাইল, রাইট? এখানে আমরা কিছু উইজেট তৈরি করছি আগেই, যে উইজেট গুলা আমাদের এলিমেন্টরে আছে অলরেডি। সো এরপরে হচ্ছে আমরা এলিমেন্টরে একটা নিজস্ব একটা ক্যাটাগরিও বানাইছিলাম আমাদের উইজেট গুলা রাখার জন্য, এবং যখন আমরা উইজেট গুলো তৈরি করছি তখন এই ক্যাটাগরির নামটা বলে দিয়েছিলাম যে এই ক্যাটাগরির আন্ডারে আমাদের উইজেট গুলো থাকবে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এনকিউ স্ক্রিপ্ট করছি, তার মানে আমরা কিছু স্ক্রিপ্ট লোড করাইছি আমাদের এলিমেন্টরে যে উইজেট গুলো আছে, সেই উইজেট গুলার জন্য যে স্টাইল এবং জিএস গুলা ছিল সেগুলা লোড করানোর জন্য আমরা এখানে কিছু স্ক্রিপ্ট লোড করাইছি এবং স্টাইলও লোড করাইছি। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে ইনিট একটা হুক নিছি। হুক সম্পর্কে তো আগে থেকে আমরা জানি যে প্রত্যেকটা কাজ, প্লাগইনের প্রত্যেকটা কাজই আমরা হুক দিয়ে করতেছি। এখানে কিন্তু হুক ছাড়া আর কিছু নাই, দেখছো কি? এলিমেন্টারের উইজেটের জন্য উইজেট রেজিস্টার করছি, তারপরে আমাদের হুক লাগছে, এইটা অ্যাকশন হুক লাগছে। তারপরে হচ্ছে আবার ক্যাটাগরি রেজিস্টার করছি, সেটার জন্য আবার একটা অ্যাকশন হুক লাগছে। আমরা একটা স্ক্রিপ্ট লোড করাইছি, এটার জন্য একটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অ্যাকশন হুক লাগছে। আবার ইনিট করাইছি, এটার মানে কোনো একটা ফাইল লোড করাবো, সেটার জন্য আমাদের একটা অ্যাকশন হুক লাগছে। আবার ডাটা সেভ করাচ্ছি ওয়ার্ডপ্রেসের মেটা ডাটাগুলা, এটার জন্য আমাদের একটা অ্যাকশন হুক লাগছে। তার মানে এখানে প্লাগইনের ভিতরে যা যাবতীয় যেটাই করতে চাই না কেন, আমাদের কি দিয়ে ম্যানেজ করতে হবে? হুক দিয়ে। এটা অ্যাকশন হুক হইতে পারে, ফিল্টার হুক হইতে পারে। ওকে, আচ্ছা, এখন আমি যদি এই দুটো ফাইলে যদি একটু ফোকাস দেই, যে আমাদের ইনিট করা হয়েছে এবং এই ইনিটের মধ্যে এই ফাংশনটাকে কল করে দেওয়া হয়েছে। ইনিট অ্যাকচুয়ালি এই ইনিটের হুকের কাজটা কি? ইনিট হুকের কাজটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন স্টেপ বাই স্টেপ আমাদের প্লাগইন বা থিম গুলাকে লোড করায়, ওয়ার্ডপ্রেস যখন স্টেপ বাই স্টেপ কোড গুলাকে কম্পাইল করায়, যে ধরো একটা লাইনের পরে আর একটা লাইন, তারপরে আর একটা লাইন, এইরকম কোন একটা লাইনের মাঝখানে এই হুকটাকে রেখে দেওয়া আছে।
এই হুকটা দুইটা জিনিস মিন করে, বা দুইটা জিনিস আমরা বলতে পারি, যে এই কোডগুলার পরে রান করবে, এই কোডগুলার আগে রান করবে। ঠিক আছে, এই হুকগুলা দিয়ে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারি যে একটা অ্যাকশন হুক দিয়ে এই কোডটার পরে রান করবে, এই কোডটার আগে রান করবে। ঠিক আছে। আচ্ছা, আমরা কি নিজস্ব কাস্টম হুক বানাইতে পারি না? অবশ্যই বানাইতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু এখানে চাইলে একটা ডু অ্যাকশন হুক দিয়ে দিতে পারি, মানে একটা অ্যাকশন হুক রেজিস্টার করার জন্য জাস্ট ডু অ্যাকশন দিতে হয় এবং তারপরে একটা হুকের নাম দিয়ে দিতে হয়, যে ধরো হচ্ছে টিডি ফর লোডেড। ঠিক আছে, একটা অ্যাকশন হুক আমি বানায় ফেললাম, জাস্ট ডু অ্যাকশন দিয়ে একটা অ্যাকশন হুক দিয়ে বানায় ফেললাম। এখন যদি আমি যে কোনো কোথাও গিয়ে যদি আমি এই কোডটাকে রান করাই এবং এই হুক দেই, যে ধরো অ্যাকশন হুকে দিয়ে দিলাম হচ্ছে এইটা। ঠিক আছে, যখনই এই এই কোডে যখনই আসবে, অর্থাৎ এই কোডটুকু যখন রান করে গেল, যখনই এই কোডটা আসলো, তখনই এই অ্যাকশন হুক যেখানেই রেজিস্টার করা থাকুক না কেন, ওই কোডটা রান করবে এই প্লেসটাতে। ঠিক আছে, ধরো আমি হচ্ছে এই জিনিসটাকে মুভ করে অন্য কোথাও নিয়ে গেছি, অন্য কোনো একটা ফাইলে, ধরে নিচ্ছি এই ফাইলে। ঠিক আছে, আমি এই ফাইলে রাখি বা অন্য যে কোনো ফাইলে রাখি, এই কোডটা অ্যাকচুয়ালি মুভ করে হুকের এই ফ্যাসিলিটির কারণে মুভ করে নিয়ে আসবে হচ্ছে এখানে। ঠিক আছে, জাস্ট এই ফাংশনটাকে রান করাবে, অন্য কিছু না, জাস্ট এই ফাংশনটা রান করাই দিবে। বুঝাইতে পারছি কি? ওকে, আমাদের এখানে একটা হুক থাকতেই পারে, কোনো প্রবলেম নাই, আমরা এখানে একটা হুক রেখে দেই, টিডি কোর লোডেড। আচ্ছা, এখন আমাদের এই ইনিট হুকের ভিতরে দুইটা জিনিস করা আছে, দুইটা ফাইল রিকোয়ার করা আছে, রিকোয়ার ওয়ান্স দিয়ে একটা cpt.php এবং আরেকটা হচ্ছে meta.php। সিপিটি দিয়ে আমরা এখানে মিন করছি কাস্টম পোস্ট টাইপ। ওকে, আর হচ্ছে meta.php এর ভিতরে আমরা এই কাস্টম পোস্ট টাইপের এগেইনস্টে আমরা কিছু মেটা রেজিস্টার করছি। আচ্ছা, cpt.php এর ভিতরে কি করছি? cpt.php এর ভিতরে আমাদের মেইন জিনিসটা হচ্ছে রেজিস্টার পোস্ট টাইপ নামের একটা ওয়ার্ডপ্রেস এর ফাংশন। ঠিক আছে, এই ফাংশনটাকে কিন্তু আমরা যদি এই ইনিট হুকের বাইরে কোথাও কল করি তাহলে কিন্তু হবে না। বুঝাইতে পারছি? রেজিস্টার পোস্ট টাইপ আমাদের যে ফাংশনটা আছে, সেই ফাংশনটাকে কোথায় কল করা লাগবে? অবশ্যই ইনিট হুকের ভিতরে। তার মানে আমরা যেহেতু এইখানে রিকোয়ার করছি, তার মানে এই ফাংশনের ভিতরেই তো এই কোডগুলো আছে, তাই না? তার মানে আলটিমেটলি এটা কিন্তু ইনিট হুকের ভিতরেই আছে। বোঝা গেছে? আচ্ছা, সিপিটির ভিতরে আমরা কি কি করছি? রেজিস্টার পোস্ট টাইপ, এরপরে একটা নেম দিছি বুক, এবং তারপরে হচ্ছে একটা অ্যারে নিছি। অ্যারেতে লেবেল, তারপরে পাবলিকলি কোয়েরিবল, এরকম অনেকগুলা প্যারামিটার নিছি, এগুলো আমি এক্সপ্লেইন করছিলাম এর আগে, যে কোনটা দিয়ে কি কাজ করা হয় বা কি বোঝায়। ঠিক আছে, তোমরা হয়তোবা যখন প্রবলেমে পড়বে তখন এগুলো নিয়ে আরেকটু ঘাটাঘাটি করতে পারবে এবং আরেকটু ডিসকাস, মানে আরেকটু হয়তোবা বেটার কি কি তোমার প্যারামিটার দরকার, কোনগুলো ট্রু দরকার, কোনগুলো ফলস দরকার, এগুলো পরে বুঝতে পারবে। আচ্ছা, আমাদের এখানে প্লাগইনের ভিতরে বা আমাদের এই পোস্ট টাইপের ভিতরে সাপোর্ট দেওয়া হয়েছিল টাইটেল, এডিটর, তারপরে হচ্ছে থাম্বনেইল, তারপরে অথর নেম, এটা মেটা একটা ফিল্ড। ওকে, রেজিস্টার পোস্ট টাইপ করার কারণে কি হয়েছিল? আমাদের এখানে বুকস নামে হচ্ছে একটা মেনুতে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে। ঠিক আছে, এটা জাস্ট লাইক পোস্টের মতো বা পেজের মতো বলতে পারি। ঠিক আছে, আমরা পেজ যেভাবে বানাই, পেজে দেখো দুইটা জিনিসই আছে কিন্তু, অল পেজেস এবং অ্যাড পেজ। ওকে, আমাদের বুকেও কিন্তু সেম জিনিসটা আছে, বুকস এবং অ্যাড নিউ বুকস। ঠিক আছে, এটা আমরা নতুন করে অ্যাড করছি, যেটা পেজের মধ্যে নাই, আবার পোস্টের মধ্যে আছে, যেমন ক্যাটাগরিজ। এবং আমরা নিজেদের মতো করে আরেকটা জিনিস রেজিস্টার করছি, সেটা হচ্ছে বুক ক্যাটাগরি। ঠিক আছে, এটাকে কি বলে বলো তো আলী? ট্যাক্সোনমি। আর এটা এই দুইটা কোথায় থেকে আসছে? পোস্ট টাইপ। ঠিক আছে, এই দুইটা হচ্ছে পোস্ট টাইপের পার্ট এবং এটা হচ্ছে ট্যাক্সোনমির পার্ট। সো আমাদের এইখানে হচ্ছে পোস্ট টাইপ রেজিস্টার করা বুঝে গেছি, ঠিক না? এই কোডটুকু দিলেই আমাদের পোস্ট টাইপ রেজিস্টার হয়ে যাবে। এখন আমরা যদি চাই যে আরো কোনো একটা পোস্ট টাইপ অ্যাড করব, জাস্ট এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে আমার যেখানে যেখানে এই যে বুকস বা বুক আছে, শুধু নামটা চেঞ্জ করে দিব। ধরো এখানে নাম দিলাম হচ্ছে ট্যুর। ঠিক আছে, আর এখানে স্লাগটা তো প্রথমটা ক্যাপিটাল দেওয়া যাবে না, এটাকে স্মল করে দিতে হবে, স্লাগের প্রথমটা, এটাকে ট্যুর করে দিলাম। সাপোর্ট সেম রাখলাম। এখন তাহলে এইখানে বুকটা চেঞ্জ করে কি দিতে হবে?
ট্যুর দিতে হবে। ওকে, এখন যদি আমি যাই, এই যে দেখো ট্যুরস নামে আরেকটা নতুন আসছে, এবং এটাতে কিন্তু এখন কিছু নাই, এমটি। বুক স্ট্যাটিক যেভাবে ম্যানেজ হয়েছিল যে একটা একটা করে নতুন করে অ্যাড করা লাগছে, ট্যুরসেও কিন্তু সেম। অ্যাড নিউ ট্যুরসে গেলে আমরা হচ্ছে নতুন আরেকটা ট্যুর অ্যাড করতে পারি। আমি ফেক ফিলার দিয়ে ডাটা ফিল আপ করে দিলাম, পাবলিশ করে দিলাম, দেখো এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এবং কত স্মুথ, মানে জাস্ট কয়েকটা লাইন কোড অ্যাড করার কারণে আমি নতুন আরেকটা মেনু পাইছি, নতুন অ্যাড নিউ অপশন পাইছি, এবং এটার এই যে আর্কাইভ গুলো পাইছি, এটা ট্রাশে দিতে পারি, ডিলিট করতে পারি, সবই করতে পারি। কিন্তু এত কম কোড লিখে এত ফাংশনালিটি পাওয়া অন্য কোনো প্ল্যাটফর্মে সম্ভব না। ঠিক আছে, সেটা আমরা ওয়ার্ডপ্রেস থেকে পাচ্ছি। যেটা আমরা ওয়ার্ডপ্রেস থেকে পাই, এই জন্যই ওয়ার্ডপ্রেস এত বেশি পপুলার অ্যাকচুয়ালি। অনেক কম শ্রমে অনেক ভালো ভালো জিনিস তৈরি করে ফেলা যায়। আচ্ছা, কিন্তু তোমাকে আসলে মানে ইয়েটা বুঝতে হবে যে তোমার কাজের জন্য এটা কতটুকু পারফেক্ট। যদি এখানে এটা ওয়ার্ডপ্রেসের তো বেশ কিছু লিমিটেশন আছে। তো যদি তুমি লিমিটেশন নিয়ে চিন্তা করো, তাহলে হচ্ছে যদি তোমার এই লিমিটেশনের ভিতরে কোনো কাজ থাকে, তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেস বেস্ট। আর যদি মনে হয় যে না, এখানে আমি ওয়ার্ডপ্রেসে গেলে অনেক বেশি লিমিটেড হয়ে যাচ্ছে আমার এই কাজের জন্য, তখন আবার অল্টারনেটিভ কোনো সোর্স খুঁজতে হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমার একটা কল আসছে, দাঁড়াও তো। আমরা ওটাকে তুলে নিতে পারি। দিয়ে দিছে যে প্রথম তিনটা দেখছি ওইটাই কাস্টমাইজ ওই থিমের আসলে $119 ওইটা হলো আপনার ইয়ে দিতে পারে, React। এই যেটা আর নট পসিবল। possible not located যে আপনার হচ্ছে আপনার যে প্লে মিউজিক সিস্টেম আছে না, আমি জানি না কিন্তু এটা এই প্লে লিস্টে প্লে ওই প্লে মিউজিক যদি শোনে সেই সাথে কিন্তু মিউজিকটা তো হবে না, আপনার হচ্ছে যেহেতু ভিডিও না ওইটা তো আমি টেলিভিশনে শুনতে না, শুনতে করতে মনে করে একটা পপ ওইটা দিয়ে রাখছে না রেজিস্ট্রেশন আমার সাইটটা আমার একটা বানাইছে এটা দিচ্ছে আইকন দিচ্ছে ক্লিক ক্লিক করলে সব পেজে ক্লিক ওই আইকনটা আপনার ওই জায়গায় রাখুন, ওই জায়গায় দেখা যাবে বুঝতে পারবেন। কিন্তু এটা তো অন্য থার্ড পার্টি তো এই জন্য বলতে ওটাই তো যদি ডাইরেক্ট কিছু করতে পারবে সেটি করাম থার্ড পার্টি দিকে চলে রাকিব করি। ওকে, ঠিক আছে, দেখো তাহলে বিষয়টা কি বোঝা গেছে? ওকে, এখন আমরা তাহলে নেক্সট স্টেপে যাই, যে আমাদের নেক্সট স্টেপে হচ্ছে আমরা কিভাবে একটা ট্যাক্সোনমি রেজিস্টার করতে পারি। দেখো আমরা কিন্তু নতুন একটা পোস্ট টাইপ রেজিস্টার করছি, কিন্তু আমাদের এখানে এই যে বুকসে যেরকম ছিল বুক ক্যাটাগরি নামের অপশন, এখানে কিন্তু ট্যুর ক্যাটাগরি বা এই টাইপের কোনো কিছু নাই। ঠিক না? সো এরকম একটা কিছু কিভাবে তৈরি করতে পারি, এটার জন্য আমরা হচ্ছে এটাকে বলতেছি আমরা ট্যাক্সোনমি, এটা ওয়ার্ডপ্রেসের ভাষায় এটাকে ট্যাক্সোনমি বলে। সো ট্যাক্সোনমি রেজিস্টার করার জন্য প্রসেস হচ্ছে এইটুকু। এগুলা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে লেভেল, হ্যাঁ, এগুলা হচ্ছে কোথায় কি কি নাম শো করবে, নেম, সিঙ্গুলার নেম, সার্চ আইটেমে কি নাম থাকবে, অল আইটেমস এর ক্ষেত্রে কেমন নাম থাকবে, প্যারেন্ট আইটেম, এগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। বাট মোটামুটি সবগুলোতে জাস্ট কমন কপি পেস্ট করে জাস্ট এইটুকু চেঞ্জ করে দিলেই হয়ে যায়। ঠিক আছে, 2-3 জায়গাতে চেঞ্জ করলেই হয়ে যায়। এই যে এখানে বুক টুক আছে, এগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যায়।
লেবেলটা দিয়ে দিতে হয়। এখানে হচ্ছে এই রেজিস্টার ট্যাক্সোনমি একটা ফাংশন আছে, এর প্রথম প্যারামিটারে হচ্ছে ওই আমাকে একটা ট্যাক্সোনমির একটা স্লাগ দিতে হবে, ইউনিক একটা স্লাগ দিতে হবে, যেটা অলরেডি আমার এই ওয়ার্ডপ্রেস সাইটে নাই। ঠিক আছে, এরকম হইতে হবে কিন্তু। সো আমি এখানে ধরো হচ্ছে ট্যুরের জন্য, তো আমি ধরো এরকম দিলাম যে ট্যুর টাইপ। ঠিক আছে, তাহলে সেকেন্ড প্যারামিটারে হচ্ছে আমার এখানে পোস্ট টাইপের নাম দিতে হবে। পোস্ট টাইপের নামটা কি আমাদের? ট্যুর। এই যে এটা হচ্ছে আমাদের পোস্ট টাইপের নাম, এটা আমি দিয়ে দিব। থার্ড প্যারামিটার হচ্ছে একটা অ্যারে, এবং অ্যারেতে হচ্ছে আমার এই রিরাইটের মধ্যে একটা স্লাগ দিয়ে নিতে হবে। এই স্লাগটা কোথায় শো করবে? যখন আমি এই যে দেখো বুকসে যদি যাই, এখানে বুক ক্যাটাগরিতে যদি যাই, এই যে এইখানে যে একটা স্লাগ নেম শো করে না, বুক ক্যাটাগরি, এইটা হচ্ছে আমার এই স্লাগটা। ঠিক আছে, আমি এখানে এডিট করতেছি, এই জন্য এররটা খাচ্ছি। সো আমি এটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিয়ে এটাতে হচ্ছে বুকটাকে ট্যুর, ক্যাটাগরিটাকে চেঞ্জ করে দিব টাইপস, আর প্যারেন্ট এগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার নেমগুলো হবে হচ্ছে ট্যুর টাইপস। ওকে, ক্যাটাগরি লেভেল না দিয়ে এটা হচ্ছে ট্যুর টাইপস লেভেলস, এবং এটাকে এইখানে লেভেলস এর মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আর এখানে বুক ক্যাটাগরি হবে না, এটা হবে হচ্ছে ট্যুর টাইপ, এবং এখানে পোস্ট টাইপের নামটা কি ছিল? ট্যুর। আর স্লাগটা আমি দিয়ে দিব হচ্ছে ট্যুর টাইপ। ঠিক আছে, ওকে। এখন যদি দেখি, এই যে দেখো বুকস এর জন্য অলরেডি বুক ক্যাটাগরি তো ছিলই, আমাদের ট্যুরের জন্য ট্যুর টাইপস নামে একটা অপশন আসছে। ট্যুর টাইপসে যদি আমি ক্লিক করি, এই বুকস ক্যাটাগরিতে গেলে যেরকম ইন্টারফেস ছিল সেম, কিন্তু এটা ডাটা ম্যানেজ করতেছে একটু ডিফারেন্ট ওয়েতে। ডিফারেন্ট ওয়েতে বলতে কি, এইখানে দেখো আমার অলরেডি কিছু ডাটা আছে, এই ডাটাগুলো কিন্তু আমার এই টু টাইপস এর মধ্যে আসে নাই। ঠিক না, কারণ এখানে আমি কোনো ডাটা এখন পর্যন্ত রাখিনি। আমি ধরো এখানে হচ্ছে টু টাইপের মধ্যে এরকম দিলাম, ধরো কাপল ট্যুর। ঠিক আছে, সুন্দর, এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি যদি এখন এই পোস্ট টাইপের মধ্যে যাই, অ্যাড নিউতে যাই, আমি কিন্তু এখানে এই যে কাপল ট্যুর কিন্তু এখানে দেখতে পাবো ট্যুর টাইপস, কারণ এই পোস্ট টাইপের আন্ডারে এটা রেজিস্টার করা। আমি এটা সিলেক্টও করে দিতে পারবো। আমি যদি পাবলিশ করে দিই, ধরো আমার অলরেডি যেটা ক্রিয়েট করা আছে, এটা যদি আমি সিলেক্ট করে আপডেটে ক্লিক করি, এটা কিন্তু আপডেট হয়ে গেছে। রিলোড দিলেও কিন্তু চেক থাকতেছে। ঠিক আছে, জিনিসগুলা কিন্তু খুব বেশি কঠিন না তৈরি করা, কিন্তু খুব বেশি কঠিন না, এগুলো কিন্তু ইজি আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা মেটা রেজিস্টার দেখতেছিলাম লাস্ট দিন, সেটা হচ্ছে যে অথর নেম। এখানে আমরা একটা জিনিস অথর নেম একটা বিষয় নিয়ে আসছিলাম, এবং এখানে বুক অথর এখানে আলী হোসেন দিছিলাম। ওকে, এখন এই মেটাটা আমরা কিভাবে রেজিস্টার করতে পারি ট্যুরের জন্য? আমরা ট্যুরে যখন এডিটে যাব, আমাদের এখানে ট্যুর ডিটেলস নামে একটা হেডিং থাকবে, এবং তার ভিতরে আমরা কিছু অপশন রেজিস্টার করব। ঠিক আছে, অথবা এক্সট্রা কোনো ফিল্ড রাইট। আচ্ছা, আমি যদি একটু মেটাতে যাই, এখানে মেটা ডট পিএসপি নামে আমরা আরেকটা ফাইল বানাইছিলাম। আচ্ছা, মেটা ডট পিএসপি তে আমরা আরেকটা ফাইল বানাইছিলাম। এখানে আমরা হচ্ছে দেখো, এখানে ওই মেটাটা আগের অথর নেম মেটাটা রেজিস্টার করার জন্য আমরা এখানে তিনটা কাজ করছি। একটা হচ্ছে একটা মেটা বক্স রেজিস্টার করছি, সেকেন্ড হচ্ছে আমরা হচ্ছে ওই মেটা বক্সটা বানাইছি। বক্সটা বলতে কোনটা, এটাকে এদিকে মুভ করে দিই। আমি যদি বুকসে যাই, এডিটে যাই, এইটা হচ্ছে ওই বক্সটা। এই যে অথর নেম শো করতেছে, এবং এইখানে যে কলাপস করা যাচ্ছে, হ্যাঁ, এইটা হচ্ছে ওই বক্সটা। বুঝতে পারছি? আমরা এই বক্সটা বানাইতে গেলে আমাদের এই যে অ্যাড মেটা বক্সেস, এই হুকটার ভিতরে আমাদের এই ফাংশনটা কল করা দিতে হবে, এবং এই ফাংশনের বেশ কিছু প্যারামিটার আছে। এই নেমগুলো ইউনিক নেম হবে কিন্তু। ঠিক আছে, আমি ধরো ট্যুরের জন্য একটা বক্স বানাবো, সো আমি এটাকে ডুপ্লিকেট করলাম। করার পরে কি করব, অ্যাড মেটা বক্সেস, হুকটার নাম সেম থাকবে। অ্যাড মেটা বক্সের ভিতরে আমার এখানে একটা ইউনিক আইডি দিতে হবে। ঠিক আছে, আইডিটা দিব হচ্ছে ধরো ট্যুর ডিটেলস, এবং এখানে হচ্ছে এই যে লেবেল যেটা শো করতেছিল, এই যে এখানে অথর নেম শো করতেছিল না,
এইখানে লেবেলটা দিয়ে দিতে হবে আমার হচ্ছে ধরো ট্যুর ডিটেলস। থার্ড প্যারামিটার একটা কলব্যাক ফাংশন। এই কলব্যাক ফাংশনটার ভিতরে মেটা বক্সের ভিতরে কি কি থাকবে না থাকবে সেটা ডিফাইন করা হয়, ঠিক আছে? সো এইখানে হচ্ছে আমরা একটা ফাংশনের নাম দিব, ধরো রেন্ডার ট্যুর ডিটেলস মেটা বক্স, ঠিক আছে? এই কলব্যাক ফাংশনটা আমরা এখন একটা ফাংশন তৈরি করব, তাহলে ফাংশনের নাম দিয়ে দিলাম ফাংশন, এবং তারপরে হচ্ছে আমরা এটাকে এখানে থেকে কিছু একটা ইকো করে দিলাম আপাতত। ফোর্থ প্যারামিটারে হচ্ছে এটার কোন পোস্ট টাইপের আন্ডারে মেটা বক্সটা রেজিস্টার করব। আমরা এটা ট্যুরের জন্য করতে চাই, রাইট? তার মানে আমাদের এখানে প্যারামিটারের ভ্যালু কি যাবে, আমরা একটু এখান থেকে শিওর হয়ে আসবো রেজিস্টার পোস্ট টাইপে এইখানে যে নামটা দেওয়া আছে এক্স্যাক্টলি একই নাম দিতে হবে, তা নাহলে কিন্তু কাজ হবে না। ট্যুর দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কনটেক্সট যেটা দেওয়া আছে, আমি কি সাইডে শো করাবো নাকি নর্মাল শো করাবো নাকি অ্যাডভান্স। তারপরে ডিফল্ট প্রায়োরিটি দেওয়া যায়, মানে যখন তুমি অনেকগুলা মেটাবক্স রেজিস্টার করবে তখন এটা পজিশন কোথায় হবে না হবে এই জিনিসগুলো। তো আমরা আপাতত এগুলো ডিফল্ট যেরকম আছে সেরকমই রাখলাম। এখন যদি আমি ট্যুরে যাই এবং অ্যাড নিউ ট্যুরে যাই, এখানে দেখো এই যে ট্যুর ডিটেলস নামে একটা মেটাবক্স রেজিস্টার হয়েছে, ঠিক না? এবং এখানে হচ্ছে আমি যে যে ডাটাটা ইকো করছিলাম না, ট্যুর ডিটেলস মেটাবক্স কন্টেন্ট গোস হিয়ার, এটা শো করতেছে, ঠিক আছে? ওকে, এখন আমরা হচ্ছে যদি বুকস এর মধ্যে অ্যাগেইন যাই, বুকস অ্যাড নিউ বুকসে যদি যাই, এখানে আমাদের একটা ফিল্ড ছিল, একটা লেভেল ছিল, একটা ফিল্ড ছিল। সো এই স্ট্রাকচারটা আমাদের দরকার। আমরা একটা কাজ করি, পোস্টের মধ্যে কি কোনো মেটাবক্স অ্যাড করা আছে? এখানে নাই। পেজে যদি যাই, পেজেও নাই। আচ্ছা, মেটা বক্স হচ্ছে ওই যে পোস্টে হচ্ছে কাস্টম মেটা বক্স আছে না, এই কর্পোরেটে আমি হচ্ছে এরকম একটা স্ট্রাকচার যাচ্ছি যাতে হচ্ছে আমার এইখানে কন্টেন্ট গুলো একটু সুন্দরভাবে দেখা যায়। ধরো এখানে লেভেলটা থাকবে, এইখানে হচ্ছে ইনপুট ফিল্ড গুলো থাকবে। তো আমি এই স্ট্রাকচারটাকে কপি করে নিই, ঠিক আছে? এটা একটা টেবিল ফরম্যাটে আছে, আমি পুরো টেবিলটাই ধরো কপি করে নিলাম এবং একটু এটাকে একটু ফরম্যাট করে নিব এইভাবে। পুরো টেবিলটাই এখান থেকে জাস্ট টিডি গুলার মধ্যে একটা টিয়ার রাখলেই আমার হচ্ছে, তাই না? সো আমি টিয়ার সবগুলা বাদ দিয়ে দিলাম, শুধু একটা রাখলাম এবং এই স্ট্রাকচারটাকে আমার মেটার ভিতরে দিয়ে দিব এইখানে, ঠিক না? এখন এখানে তো আমাকে এইচটিএমএল লিখতে হবে। এইচটিএমএল লিখতে গেলে কি করা লাগবে? পিএইচপি আগে এটাকে ক্লোজ করে নিতে হবে, আবার হচ্ছে ওপেন করতে হবে, ঠিক আছে? এবং এর ভিতরে আমি চাইলে এই এইচটিএমএলটাকে পেস্ট করে দিতে পারি। এখন দেখি আমাদের কিরকম শো করে। সুন্দর, একটা ভালো একটা স্ট্রাকচার কিন্তু চলে আসছে, ঠিক আছে? এই আইকন গুলো আসতেছে আমার, এই যে একটা এক্সটেনশন আছে এখানে, এই জন্য লাস্ট পাস, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখো আমরা যদি এখান থেকে ফরম্যাট ডকুমেন্ট করে নেই, আর একটু সুন্দরভাবে আসবে। এখানে এসভিজি দেওয়া আছে, ফিল আউট টাউট অনেক কিছু দেওয়া আছে, আমাদের এত কিছু লাগবে না। আমাদের হচ্ছে এটা মেইনলি কি, ইনপুটটা হইলেই হবে, আর কিছু দরকার নাই, ডেসক্রিপশনেরও দরকার নাই। ওকে, এবার অনেক ক্লিন লাগতেছে, ঠিক না? এটার আমরা চাইলে উইথটাও ফিক্স করে দিতে পারি। আমরা যদি চাই এখানে একটা উইথ দিয়ে দিতে পারি, ফিক্সড উইথ। আপাতত রাখতেছি না। এখন আমরা ট্যুর ডিটেলস রিলেটেড ইনফরমেশন গুলা এখানে রাখবো, ঠিক আছে? যে ধরো ট্যুরের প্রাইস কত, তারপরে হচ্ছে তোমার হচ্ছে এটার ডিটেলস, আরো অনেক কিছু ডিটেলস থাকতে পারে, তাই না? ট্যুর লোকেশন, লোকেশন কি, তারপরে মেটার ভিতরে ডিউরেশন কি রকম, মানে কত দিনের ট্যুর এটা, এই টাইপের ইনফরমেশন গুলো আমরা এখানে রাখবো, ঠিক না? সো আমরা হচ্ছে এটার জন্য এখানে আবার ট্যুরের মধ্যে কি ইনক্লুডেড আছে, ইনক্লুড কি কি আছে, এক্সক্লুড কি কি আছে, এই টাইপের ইনফরমেশন থাকবে নরমালি। আচ্ছা, আপাতত আমি হচ্ছে এখানে কোনো একটা ভ্যালু দিয়ে জাস্ট ভ্যালুটা সেভ করব।
ঠিক আছে, যে ধরো এরকম কিছু ইউজার নেম না ট্যুর ডিউরেশন দিলাম, আর এটা রিকোয়ার্ড কোনো ফিল্ড না, এই জন্য রিকোয়ার্ড একটা বাদ দিয়ে দিলাম, এটা অপশনাল ফিল্ড। ঠিক আছে, আচ্ছা আমাদের আগের যে মেটাটা ছিল সেই মেটাতে আমরা বেশ কিছু জিনিস দিছি, যেমন নেম একটা ফিল্ড দিছি, আইডি দিছি, ফর দিছি এবং ভ্যালু দিয়ে দিছি। এবং এই ভ্যালুটা আমরা কি করছিলাম, আমরা হচ্ছে গেট পোস্ট মেটা নামে একটা ফাংশন ইউজ করছি। গেট পোস্ট মেটা এই ফাংশনের কাজ কি বলতো? মেটাগুলো গেট করা, এটা মানে ফাংশনের নাম দেখেই বোঝা যাচ্ছে মেটা গেট করা। এখন আমরা যেহেতু এইগুলো একটা মেটা আকারে তৈরি করতেছি, তার মানে এই যে ভ্যালুগুলো আমরা ডাটাবেসে স্টোর করব, সেই ভ্যালুগুলাকেই আমরা কিভাবে নিব? গেট পোস্ট মেটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা গেট পোস্ট মেটা খুবই সিম্পল একটা ফাংশন। প্রথম প্যারামিটারে কোন পোস্টের ডাটা চাই, ঠিক আছে, এগুলো তো এক একটা পোস্ট, তাই না? যেমন আমরা যদি পোস্টস এর ভিতরে যাই, এগুলো প্রত্যেকটা এক একটা পোস্ট। এই পোস্টেরও কোনো মেটা থাকতে পারে, ওই মেটাটাও আমরা নিব হচ্ছে কিভাবে? গেট পোস্ট মেটাই ফাংশন দিয়ে। বুঝা গেছে? আমাদের কাস্টম পোস্ট টাইপের ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা কোন ট্যুরের মেটা ডাটাটা চাই, সেটার আইডিটা কত, প্রত্যেকটা পোস্টের কিন্তু একটা করে আইডি জেনারেট হয় উপরে। ঠিক আছে, এই যে যেমন এটার আইডি কত, 1903। তার মানে আমি যদি ওই মেটার ভিতরে যদি কোনো একটা মেটা ডাটা চাই, আমি যদি এই আইডিটাকে দিয়ে দেই, তাহলে কিন্তু আমার ডাটাটা সে দিয়ে দিবে, ঠিক না? আচ্ছা দেখো আমরা কিভাবে ডাটাগুলোকে স্টোর করি সেটা আগে দেখি। প্রথমে হচ্ছে এটার একটা নেম দিতে হবে, ঠিক না? নেম, ফর এবং আইডি। সো আমরা এগুলাকে চেঞ্জ করে আমরা হচ্ছে ট্যুর ডিউরেশন দিচ্ছি। ঠিক আছে, ইনপুটের একটা নেম দিছি, আইডি দিছি, আর হচ্ছে ফর দিছি। ভ্যালু আপাতত দিলাম না, এগুলা কোনোটারই আমার দরকার নাই, এগুলা সব বাদ, শুধু ভ্যালুটা এমটি রাখলাম। ওকে, এখন যদি আমি এখানে যাই, এখন আমার যেটা হবে এই ভ্যালুটাকে তো সেভ করতে হবে। মেটার আবার একটা মানে কাজ হচ্ছে, এই ভ্যালু ডিফল্ট ভাবে সেভ করবে না, কারণ ও তো তোমার ইনপুট ফিল্ডের নাম জানেই না, ঠিক না? বা এটা তো তুমি ডিরেক্ট একটা এইচটিএমএল বসায় দিছো, তুমি তোমার মতো করে একটা স্ট্রাকচার করে নিছো। সো এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের চেনার কোনো উপায় নাই। সো এই জন্য আমাদের এই ভ্যালুটাকে সেভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা ভ্যালু সেভ করব কিভাবে সেটা আমরা করছিলাম হচ্ছে এই টিডি কোর এর ভিতরে। এখানে আমরা সেভ পোস্ট নামে হচ্ছে একটা ফাংশন নিছিলাম, না হুক নিছিলাম। এই হুকের ভিতরে আমরা হচ্ছে বেশ কিছু জিনিস আগে চেক দিছি। এগুলো হচ্ছে সিকিউরিটি রিলেটেড বিষয়াদি, এগুলো আমরা পরে আবার ডিসকাস করব। ঠিক আছে, এই পর্যন্ত আমি বাদ দিতে পারি, আর একটু সিম্পলিফাই করি। ঠিক আছে, এটাকেও বাদ দিয়ে দিই, শুধু এইটুকু রাখলাম, এইটুকু দিয়েই আমার কাজ হয়ে যাবে। এখানে দেখো যেটা করা হয়েছে, যে যখনই আমরা কোনো একটা পোস্টকে সেভ করব, কোনো একটা পোস্ট, সেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে কোনো পোস্ট টাইপের ক্ষেত্রেই হইতে পারে এবং আমাদের কাস্টম পোস্ট টাইপের ক্ষেত্রেও হইতে পারে। যেমন আমি ধরো বুকসে গিয়ে কোনো একটা ভ্যালুকে সেভ করতেছি, কোনো একটা কিছু এডিট করতেছি বা কোনো একটা কিছু অ্যাড করতেছি, যখনই এখান থেকে কোনো একটা কিছু নাম টাম দিয়ে যখনই আমি পাবলিশে ক্লিক করব, তখনই হচ্ছে এই হুকটা রান করবে, সেভ পোস্ট। এটা শুধুমাত্র বুকের ক্ষেত্রে তা না, এটা পেজের ক্ষেত্রেও কিন্তু সেম। ঠিক আছে, প্রমাণ দেখবা? প্রমাণ দেখাই, আমি হচ্ছে প্রমাণে বিশ্বাসী। ঠিক আছে, দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে যখনই সেভ পোস্ট হুকটা কল হবে, তখনই হচ্ছে কি হবে, আমার এখানে ডাই করে দিবে, ঠিক না? এখন দেখো আমি যদি এই পোস্টের মধ্যে পেজের মধ্যে যাই, গিয়ে যদি আমি কোনো একটা কিছুকে এডিট করি, ধরো টাইটেল এডিট করে সেভ দিলাম, সেভ হয়েছে কি? হয় নাই। আমি যদি একটু নেটওয়ার্ক ট্যাবে যাই, সেভটা যদি অ্যাজাক্স এর মাধ্যমে হচ্ছে, এই জন্য অ্যাজাক্সেই আমাকে রেজাল্টটা দেখতে হবে। ক্লিক করলাম, দেখো এই যে দেখো আমার কিন্তু অ্যারেটা চলে আসছে, ঠিক না? তার মানে এটা এটা কিন্তু পেজের ক্ষেত্রে আসছে আমি, ঠিক না? আমি যদি এখন অন্য কোনো একটা পোস্ট টাইপের ক্ষেত্রে যাই, যেমন ধরো টুরস, এখন কিন্তু এটা কিন্তু ডাই হয় নাই, আমি কিন্তু পেজ ব্যাকএন্ডে কিন্তু পেজ লোড নিচ্ছি বা পেজ অন্য পেজে নেভিগেট করতেছে, তখন কি ওটাকে ডাই করছে? করে নাই। কোন সময় করতেছে? শুধুমাত্র যখন কোনো একটা আপডেট বা এডিট যেটাই করতে যাই না কেন, দেখো এইখানে পেজ লোড নেওয়ার ছিল, এই জন্য আমাকে সব ডাটা দিয়ে দিচ্ছে। বুঝাইতে পারছি? আচ্ছা,
এইখানে আবার একটা ডাটা আছে, এই যে দেখো আমি যদি একটু আর একটু ব্যাকে যাই, যাওয়ার পরে এখানে ধরো ট্যুর ডিউরেশন দিলাম 4 days 3 nights, ঠিক আছে? দিয়ে আমি আপডেটে ক্লিক করলাম, এখানে দেখো এই যে দেখো ট্যুর ডিউরেশন, আমার যে পোস্টের যে অ্যারেটা আছে না, পোস্ট এটা তো একটা, যেহেতু একটা রিকোয়েস্ট সেন্ড হচ্ছে, রিকোয়েস্টের সাথে তো আমাদের পোস্ট রিকোয়েস্টের মধ্যে সবগুলা ফরম্যাটেড ডাটা বা ফর্মের ভিতরে যে ডাটা দেওয়া আছে সবগুলাই ডাটা চলে যাচ্ছে। তো সবগুলাকে আমরা কোথায় পাচ্ছি? $_পোস্টের ভিতরে। আর যদি গেট রিকোয়েস্ট হইতো তাহলে কোথায় পাইতাম? $_get এ, ঠিক না? তো যেহেতু এটা একটা পোস্ট রিকোয়েস্ট, তার মানে আমরা পোস্টের ভিতরে সবগুলো ডাটা পেয়ে যাচ্ছি। সো আমাদের এই পোস্টের ভিতরে কি কি ডাটা আছে, সব মানে অনেক ডাটা আছে এখানে। সো এই সবগুলা ডাটা তো আর আমাদের দরকার নাই, আমাদের ট্যুর ডিউরেশনটা দরকার। ট্যুর ডিউরেশনে আমি যেটা দিছিলাম আমি কিন্তু সেটাই এখানে পেয়ে গেছি। পাইছি তো? কোনো কনফিউশন আছে? এখন আমার কাজ হচ্ছে এই ডাটাটাকে সেভ করা, ঠিক না? এই ডাটাটাকে আমি যদি ডাটাবেসে সেভ করতে পারি তাহলেই না আমি ওখানে আবার দেখাইতে পারবো। সো ডাটা সেভ করার জন্য আমরা ডাটাবেসে তো এর আগে অনেক এসকিউএল ইনজেকশন শিখছি বা এসকিউএল কুইরি টিউরি শিখছি, আমি কি ওইগুলা কাজে লাগাবো এখন? না না। ওয়ার্ডপ্রেস আমাদের কাজগুলাকে সহজ করে দিছে, অনেক ইজি করে দিছে। জাস্ট এই আপডেট পোস্ট মেটা আমি একটা ফাংশন কল করব, তার আগে চেক করে নিব যে ডাটাটা এমটি কিনা। ওই যে আমরা এর আগে ইসেট চেক করছিলাম না, ঠিক সেম এখানে ইসেট দিব পোস্টের ভিতরে আমাদের এই টাইম ডিউরেশনের কোনো ভ্যালু আছে কিনা, ঠিক আছে? তারপরে আপডেট পোস্ট মেটা, ওই যে আমরা যে মেটার যে নামটা দিছিলাম রেজিস্টার করার সময়, আমরা তো রেজিস্টার এখনো করিই নাই, আমরা আগে এটাকে রেজিস্টার করি। এই যে এটা বুকের আন্ডারে হবে না, এটা কিসের আন্ডারে হবে? ট্যুরের আন্ডারে। আর এটা হচ্ছে ট্যুরের আন্ডারে যাবে হচ্ছে কি ট্যুর ডিউরেশন, এই যে ট্যুর ডিউরেশন। সো আমরা এইখানেও অথর নেম না দিয়ে এটা দিব হচ্ছে ট্যুর ডিউরেশন, ঠিক না? বাদ বাকি জিনিস যা আছে তেমনই থাকবে, শুধু পোস্ট টাইপের নামটা চিনিয়ে দিলেই হবে এবং এই মেটার নামটা দিয়ে দিলেই হয়ে যাবে। কি মেল করছে সেকেন্ড পেজ টিকেট, গ্রেট। সার্ভে সুন, আজকে সার্ভে হয়তোবা এখানে ডেট দিয়ে দেওয়া আছে, আবার মিস করো না। 200টা টিকিট সার্ভে 11 তারিখ 2টার সময় সার্ভে, 10 তারিখ কালকে 2টার সময় সার্ভে। কালকে ছাড়বে কালকে 2টার সময় সার্ভে, 200টা সার্ভে। 200টা কিন্তু অনেক টিকিট। সো সাবধানে থাকো, এবার পাইতেই হবে, জীবন যুদ্ধে নেমে যাও, ঠিক আছে? হুম। আমি এই জন্য ওদের নিউজ লিটারটা ফলো করে রেখে দিয়েছি। এটা ভালো কাজ করছো। আমি ওই দিনই আচ্ছা দেখো, 1500 টাকা কাছে যাবো না এখানে গেলে কিন্তু অনেক পুরস্কার টুরস্কার পাবে। মনে করো যে যে বুথ গুলা থাকবে বা অন্যান্য কোম্পানি যে বুথ গুলা তৈরি করবে, ওদের এখানে গিয়া টি শার্ট চাবে, এটা চাবে, ওটা চাবে, দিয়ে দিবে। তোমার 1500 টাকা উঠে যাবে। 1500 উঠবে না, 1500 না উঠলেও এমনিতে তো একটা টি শার্ট তো অলরেডি পাইতেছই। ওয়ার্ড ক্যাম্পে জয়েন করার কারণেই কিন্তু একটা টি শার্ট দিবে। হ্যাঁ, ওয়ার্ড ক্যাম্প থেকেই একটা টি শার্ট দিবে। সো ওইখানে আবার যারা বুথ থাকবে ওদের নিজেদের ব্র্যান্ডিং এর জন্য ওরা আবার টি শার্ট দিবে গিফট, ওটার জন্য কিন্তু টাকা লাগবে না, ঠিক আছে? আবার খাওয়া দাওয়া তো আছে। আমি এর আগে কখনো যাই নাই, এটা আমার ফার্স্ট টাইম। ভাই আমার তো খাওয়া দাওয়া আছে, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, আবার কফি স্ন্যাক আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া তো আছেই, লস নাই আর কি। 1500 টাকা, আর আমাদের তো ফ্রি, তাও আবার 2 দিন। আমাদের অফিস থেকে পে করে দিবে। আমাদের টিকিট যারা যারা পাইছে, যে টাকা দিয়ে টিকিট কাটছে 1500 টাকা সবাইকে দিয়ে দিবে। আপনারা সবাই ভাইয়া আমি আমার না না, আমাদের টিকিট যারা পাইছে তারাই যাইতে পারবে শুধু, ভাইয়া এর বাইরে না। আমি আমার ইয়ের ওয়ার্ডপ্রেস লগইনটা আপনাকে দিয়ে দিতেছি, আমি যদি না পাই আপনি না না না, এই প্রেশার আর নেওয়া যাবে না, আমি খুব প্রেশারে গেছে আর এমনি টিকিট কাটা যাবে না। তোমরা ট্রাই করো, ট্রাই করলে পাবে। ওই যে যেটা বললাম, বারবার রিফ্রেশ দিতে থাকবে, মোবাইলের ইন্টারনেট ইউজ করবে। আর হচ্ছে ওই 2টা বাজার আগে পর্যন্ত যদি দেখো সোল্ড আউট, তখন হচ্ছে ওইটা দেখে আবার চলে যায় না যে সোল্ড আউট, ওইটা থাকতে হবে 2টা 1-2 এরকম সময় পর্যন্ত টাকা ট্রাই করবা। মানে হাল ছেড়ে দিবে কখন? 20 মিনিট পরে।
ঠিক আছে? মনে করো তোমাদের ওইখানে লেগে থাকার সময় হচ্ছে 1:55 থেকে 2:15 পর্যন্ত। 2:15 না 2:30 পর্যন্ত। হ্যাঁ, তোমরা এক্সটেন্ড করতে পারো, বাট আমার সাজেশন হচ্ছে অ্যাটলিস্ট 2:15 পর্যন্ত ওইখানে স্টে করবা। বারবার রিলোড দিতে থাকবা যতক্ষণ পর্যন্ত তোমরা টিকিট পাইতেছো, এই 20 মিনিট। ঠিক আছে? আর বিকাশে টাকা রেডি রাখবে 1500। আর যদি নেক্সট স্টেপে যাও, মানে টিকিট কয়টা চাও ওটা সিলেক্ট করার পরে নেক্সট স্টেপে গেছো, ওইখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে এত কিছু দেখার টাইম নেই। যেগুলো রিকোয়ার্ড ফিল্ড ওগুলো পরে চেঞ্জ করে ফেলা যায়, মানে এডিটের জন্য ওরা এবার লিংক দিয়ে দিবে তোমাকে মেইলে, কোনো কিছু এডিট করতে চাও কিনা। ঠিক আছে? তো ওইখানে কি দেওয়া আছে না দেওয়া আছে অত কিছু দেখার দরকার নাই, জাস্ট যেমন আছে তেমন রেখে সাবমিটে নেক্সট স্টেপে যাবা, নেক্সট স্টেপে পেমেন্ট করে দিতে হবে। এসএসএল কমার্স ইন্টিগ্রেশন করা আছে, সো বিকাশ, নগদ, যে কোনো মোবাইল ব্যাংকিং দিয়েই করা যাবে, কার্ড দিয়েও করা যাবে। বিকাশে টাকা উঠায় রাখছে ওদিনকে। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা তাহলে নতুন আরেকটা ট্যুর ডিউরেশন নামে আরেকটা মেটা রেজিস্টার করলাম, এবং এটা ট্যুর পোস্ট টাইপের আন্ডারে, ঠিক না? আচ্ছা, এখন তাহলে আমরা চাইলে এই ভ্যালুটাকে সেভও করতে পারি। ঠিক আছে? ওকে, আপডেট পোস্ট মেটা এর ভিতরে ট্যুর ডিউরেশন, এবং এই ট্যুর ডিউরেশনটাকে আমাদের অথর নেমের জায়গায় রিপ্লেস করে দিতে হবে। আর একটু আগে যেটা আমরা দেখলাম যে পোস্টের ভিতরে আমাদের ট্যুর ডিউরেশনের ভিতরে ভ্যালুটা আছে, এটা হচ্ছে থার্ড প্যারামিটারে আমাদের ভ্যালুটা দিয়ে দিতে হয়। আমরা থার্ড প্যারামিটারে এর ভ্যালুটা বসাই দিলাম। ভ্যালুটা বসানোর আগে আমরা এটাকে স্যানিটাইজ করে নিছি। স্যানিটাইজ করে নিলে কি হবে, এটা সিকিউরিটি ইস্যু, এই টাইপের কোনো ইস্যু আমরা পাবো না। ঠিক আছে? এইটুকু কি আমরা বুঝতে পারছি সবাই? মুনি বুঝতে পারছি? ঠিক আছে, সবুজ, গ্রেট। ওকে, এখন যদি আমি আবার ফর্মটাকে সাবমিট, আচ্ছা আমার ওই ওই কোডটা আগে থেকে রান করা নাই, মানে রেজিস্টার পোস্ট মেটা যেটা করছিলাম, আপডেট দিলাম, দেখো আমার এখানে কোনো ডাটা আসে নাই। কিন্তু আমি যদি আমার ডাটাবেজে যাই, এটা আমার ডাটাবেজ, ডাটাবেজের ভিতরে ওই ডাটাটা কোথায় থাকে? পোস্ট মেটা। ঠিক আছে? পোস্ট মেটা, এখান থেকে আমি হচ্ছে সিলেক্ট ডাটাতে যাব, যাওয়ার পরে আমার যে মেটা কিটা ছিল ট্যুর ডিউরেশন, এটাকে ধরে আমি এখানে সার্চ করব। এখানে হচ্ছে যে সার্চের মধ্যে গিয়া এনি হয় না দিয়ে আমি দেবো মেটা কি, মেটা কি ইকুয়াল টু আমার ট্যুর ডিটেলস, ট্যুর ডিউরেশন। ঠিক আছে? ট্যুর ডিউরেশন দিয়ে আমি এখানে সিলেক্ট করে দিলাম। এই যে দেখো ট্যুর ডিউরেশনের ভিতরে আমার 4 days 3 nights চলে আসছে। কিন্তু আমি যদি এটাকে আপডেট করি, ধরো এখানে আমি আরো একটা কিছু দিলাম, এটা হচ্ছে 5 days 4 nights দিয়ে দিলাম। ঠিক আছে? আপডেটে দিলাম। এখন যদি আমি আবার এখানে গিয়ে আমি এখানে রিলোড করি, এটা রিলোডের অপশন করি, 5 days 4 nights চলে আসছে, ঠিক না? আচ্ছা, চলে তো আসছে, কিন্তু আমাদের এখানে কিন্তু শো করতেছে না। এটা করাইতে হবে, রাইট? এটা করানোর জন্য আমাদের ওইটা কোথায় আছে, ওটা মেটার ভিতরে আছে। সো এটা যে আমাদের এই যে এই মেটাটা, তাই না? এই যে একটু আগে যেটা বলতেছিলাম গেট পোস্ট মেটা, ঠিক না? সো এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে নিব। গেট পোস্ট মেটা দিয়ে আমাদের এই মেটা বক্সের মধ্যে এই একটা প্যারামিটার যায় এই হুকের কারণে, যেটা হচ্ছে যে পোস্ট। এই পোস্ট রিলেটেড যত ইনফরমেশন আছে সবগুলা এই প্যারামিটারের ভিতরে অটোমেটিক্যালি হুকটা আমাদেরকে দিয়ে দেয়। আমি যদি এটাকে একটু প্রিন্টার করি, দেখো এখানে করে দিলাম হচ্ছে প্রি, এই যে দেখো আমার এই পোস্ট রিলেটেড সব ইনফরমেশন চলে আসছে না এই মিটার ভিতরে। সো আমার এখান থেকে শুধুমাত্র আইডিটা দরকার, কারণ আমার এই গেট পোস্ট মেটা ভ্যালুটা নিতে গেলে আমাকে আইডিটা ধরতে হবে। আমি আইডিটাকে ধরলাম, ধরার পরে আমি হচ্ছে আইডিটাকে দিয়ে এখানে কি অথর নেম হবে, ট্যুর ডিউরেশন, আমার মেটার যে নামটা ছিল সেই নামটা হবে ট্যুর ডিউরেশন। তারপরে ভ্যালু, এই ভ্যালুটাতে পাইলাম, ভ্যালুটাতে আমরা নামটা এই সেম নাম করে দিতে পারি, এখানে একই নাম করে দিতে পারি, এবং এই ভ্যালুটাকে আমরা এখানে দিব, তাই না? এখানে আমরা যেটা করবো ইকো করে দিব, ইকো করে দিলাম ট্যুর ডিউরেশন ভ্যারিয়েবলটাকে। বোঝা গেছে কি?
চলে আসছে ডাটা, ঠিক না? আর হচ্ছে আমি দিলাম হচ্ছে 100 দিন 200 রাত। 100 দিনে 200 না? ঠিক আছে, না, রাত বেশি হয়ে গেল। হোক রাত বেশি হোক, কোনো সমস্যা নেই, ঘুম ভালো হবে। আচ্ছা, বুঝতে পারছি কি আমরা। আচ্ছা, মেটা বক্সে কিন্তু আমাদের অনেক ধরনের সাপোর্ট দরকার হতে পারে, যেমন চেক বক্স বা হচ্ছে তোমার ধরো সিলেক্ট অপশন, হ্যাঁ, অনেক টাইপের ডাটা দরকার হতে পারে। ডেট টাইম, এইগুলা কোথায় থেকে করবে? আমরা তো এইখানে মেটা রেজিস্টার করতেছি, ঠিক না? হ্যাঁ, এনিথিং। ক্যালেন্ডার একটা স্ট্রিং এর মতো ডাটা, মানে তোমাকে ডাটা ফরম্যাটটা বুঝতে হবে অ্যাকচুয়ালি। চেক বক্সের ক্ষেত্রে কি যায়, আমরা চেক বক্সের ক্ষেত্রে অন এবং অফ টাইপের ভ্যালু পাঠাই, ঠিক না? অন তার মানে এটা স্ট্রিং দিয়ে কিন্তু ম্যানেজ করা যাবে। বুলিয়ান হচ্ছে তোমার একটু ডিফারেন্ট, চেক বক্সে কিন্তু নরমালি বুলিয়ান যায় না, চেক বক্সে অন ভ্যালু যায়। তবে আমরা এটাকে অনটাকে কনভার্ট করে বুলিয়ানে নিতে পারি, অন থাকলে ট্রু, অন না থাকলে ফলস, এটাকে বুলিয়ানেও নিতে পারি। আবার ডেট টাইম ফরম্যাটেও নিতে পারি, অথবা ডেট টাইমকে আমরা স্ট্রিং ফরম্যাটেও নিতে পারি, ঠিক আছে? সো এই টাইপের ফরম্যাটিং গুলা কোথায় থেকে করা হয়? এই যে দেখো, যখন আমরা রেজিস্টার পোস্ট মেটা করতেছি তখন আমরা এখানে টাইপ বলে দিচ্ছি, ডাটা টাইপটা কি হবে, ঠিক আছে? এইখানে আমাদের যে ধরনের ডাটা টাইপ দরকার সেই ধরনের ডাটা টাইপ দিয়ে এটাকে কনফিগার করব। ওকে, আচ্ছা, মজার বিষয়টা কি? মজার বিষয় হচ্ছে আমাদের এত কষ্ট করে মেটা ডাটা তৈরি করার কোনো দরকার নেই, কারণ আমাদের এসিএফ বা এসসিএফ প্লাগইন গুলো আছে। সো আমরা এসসিএফ প্লাগইন দিয়ে খুব ইজিলি মেটা ডাটা তৈরি করতে পারি। ওকে, তাহলে আমাদের এটা শেখার উদ্দেশ্য কি? এটা শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ওই টাইপের প্লাগইন গুলা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারি, ঠিক আছে? বিহাইন্ড দ্য সিন প্লাগইন গুলা কিভাবে কাজ করতেছে। শুধুমাত্র প্লাগইনের কাজ জানলে হবে না। যদি আমি শুধু প্লাগইনের কাজ জানি, প্লাগইনের যদি কখনো এক্সটেন্ড করার প্রয়োজন পড়ে বা কোনো কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমার এটাকে আরো ইনহেন্স করার প্রয়োজন পড়ে, আমি সেটা করতে পারবো না, ঠিক আছে? এখন আমি যদি না জানি যে কিভাবে একটা মেটাবক্স তৈরি করতে হয়, তাহলে মেটাবক্সের প্লাগইন কিভাবে কাজ করে আমি কিন্তু বুঝতে পারবো না, ঠিক না? এখন যদি আমি প্লাগইনটা দেখি তখন কিন্তু আমি বুঝতে পারবো ও বিহাইন্ড দ্য সিন কি কোড করছে। ইভেন এরকম হইতে পারে যে তোমার কাস্টম এই টাইপের কোনো প্লাগইন অ্যাড করতে দিবে না তোমাকে, ঠিক আছে? কিন্তু তারপরেও তোমার কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করা লাগবে, হ্যাঁ, তখন তুমি কি করবে? এটার কিন্তু সলিউশন আছে। ওই প্লাগইন গুলো দিয়ে ধরো তুমি লোকালে কোথাও একটা তৈরি করছো, ওরা কিন্তু কোড এক্সপোর্ট করতে দেয়, ঠিক আছে? ওই কোড গুলো যদি তুমি এক্সপোর্ট করে নিয়ে ক্লায়েন্টের সাইডে ইনজেক্ট করে দাও, একদম সেম টু সেম মেটাবক্সে পোস্ট টাইপ রেজিস্টার করে ফেলতে পারবে, ঠিক আছে? ওটা পোস্ট টাইপের জন্য আমি দেখছিলাম, ওরা cpt.php নামে একটা ফাইল দেয়, এসিএফ, ওই এসিএফ দেয় মনে হয়। সো ওই পোস্ট টাইপ আমি যদি ধরো রেজিস্টার করে ফেলছি, আমার কোড গুলা কিন্তু ব্যাকএন্ডে জেনারেট করছেই। কি টাইপের কোড জেনারেট করছে? আমরা এই যে একটু আগে যে কোডগুলো দেখতেছিলাম সিপিটির ভিতরে, এই কোডগুলাই ওরা জেনারেট করায়, ঠিক আছে? সবুজ ভাই ওই ল্যাপটপ থেকে হচ্ছে এক্সপোর্ট করে নিয়ে ইম্পোর্ট করে দেয়। বুঝাইতে পারছি কি? এইটা হচ্ছে পোস্ট টাইপ এবং মেটাবক্স রিলেটেড আমাদের ক্লাস, এর বাইরে আর তেমন কিছু বলার নেই এখানে। আমরা এখানে ইনফিনিট লেভেলের মেটাবক্স রেজিস্টার করতে পারি, ঠিক আছে? যতটা ইচ্ছা একটা পোস্টের আন্ডারে যতগুলা ইচ্ছা। ইভেন আমরা চাইলে এখানে কাস্টম একটা এইচটিএমএল বসায় দিয়ে ট্যাব সিস্টেমেও করতে পারি। আচ্ছা, এখানে তো চাইলে হচ্ছে আমরা একটা রাখতে পারি যে আমি যখন আমার একটা ফিল্ড প্রয়োজন আমি তখন অ্যাড করে নিতেছি ফিল্ডটা। হ্যাঁ, যে আমার ফিল্ড প্রয়োজন এই পর্যন্ত শেষ, তখন ওই পারে থেকে গেল। আমার যে কয়টা ফিল্ড দরকার হবে আমি চাইলে আরো একটা মেটাবক্স রেজিস্টার করে আরো ফিল্ড নিতে পারি, একটার ভিতরে না রেখে। কন্টেন্ট থেকে করা যাবে না? ফ্রন্ট এন্ড থেকে বলতে হচ্ছে যেখানে হচ্ছে আমরা পোস্টের এটা করতেছি যে কাস্টম পোস্ট টাইপে যেরকম হচ্ছে দিয়ে দিচ্ছে, মানে ওই যে এসসিএফ বা এসিএফ দিয়ে, না এই যে এখানে যে কাস্টম পোস্ট টাইপের ভিতরে যে কাস্টম এটা আছে, এই যে কাস্টম ফিল্ড, এইটা হ্যাঁ এটা একটু ডিফারেন্ট ওয়েতে ম্যানেজ হয়। এটা স্কিপ করে দাও, এটা আমি কত বেশি ইউজ করি নাই অ্যাকচুয়ালি। এটা কাস্টম ফিল্ড এরকম ভাবে রেজিস্টার করা যায়, বাট এর থেকে ফার বেটার হচ্ছে তোমার এসসিএফ প্লাগইন ইউজ করা বা এসিএফ প্লাগইন ইউজ করা। এখানেও কিন্তু সেম জিনিসই, হ্যাঁ, মানে ওই যে আমরা মেটা ফিল্ডে যে দেখো এখানে টু ডিউরেশন কিন্তু আমাদের এখানেও কিন্তু চলে আসছে,
ঠিক আছে, যত মেটা থাকবে সবগুলাই এখানে চলে আসবে বাই ডিফল্ট ভাবে। আমরা চাইলে এখানেও নিতে পারি, বাট এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে না। একদম মানে ফ্ল্যাট একটা ফরম্যাট, এখানে নেম দাও, এখানে ভ্যালু দাও, ঠিক আছে। এর থেকে আমাদের এসিএফ বা এসিএফ অনেক বেটার সাপোর্ট দিবে। ওকে, এসিএফ তো হচ্ছে হুম হুম, field type choose করা যায়। হ্যাঁ এসিএফ দিয়ে অনেক কিছু করা যায়, রিপিট আর ফিল্ড তৈরি করা যায়। ওটা যদিও বা মনে হয় এসিএফ এ ফ্রি ভার্সনই করা যায় মনে হয়, এসিএফ দিতে পারা যায়, বাট এসিএফ হচ্ছে প্রো ভার্সনে। সো আমরা এসিএফ টা ইউজ করব। আমি এসিএফ প্লাগইন তো তোমরা কি ইউজ করছো এর আগে, কারো এক্সপেরিয়েন্স আছে? সবুজ করছি যখন কোকো ব্লক তখন আর ইউজ করো না। ওকে, এখন তোমরা তাহলে বিহাইন্ড দ্য সিন কোকো ব্লক কিভাবে কাজ করে সেটাও তো বুঝতে পারতেছো, ঠিক আছে। ট্যাক্সোনমি আমরা যে কোড করে করতেছি ওটা হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে ক্লিক করে। আচ্ছা, আমি তোমাদের আরেকটা টিপস শো করায় দেই। ধরো হচ্ছে আমার একটা ওয়েবসাইটে কোথাও একটা মেটা ডাটা শো করাইতে হবে, হ্যাঁ, ধরো এইখানেই, ঠিক আছে, এটা হোম পেজ, ঠিক না? আমাদের তো প্লাগইনের এই মেইন প্লাগইনের যে ফাইলটা আছে সেটা তো সব জায়গাতেই রান করে, ঠিক না? আমি যদি এখানে ইকো করে দেই হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কিন্তু আমি হ্যালো ওয়ার্ল্ড পেয়ে যাবো। হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, ঠিক না? আমি ধরো যাচ্ছি আমার যে এই যে তোমাদের তো অনেক ধরনের পোস্ট টাইপ নিয়ে কাজ করা লাগে বা ক্লায়েন্টের অনেক পোস্ট টাইপ থাকে, তো ওই কোনো একটা পোস্ট টাইপের স্পেসিফিকলি কোনো একটা মেটা ডাটা দরকার, ঠিক আছে। যেমন ট্যুরের জন্য আমি যদি বলি, আমাদের ট্যুরস এর ভিতরে যদি যাই, আচ্ছা এটা তো ব্যাকএন্ডেও রান করতেছে, আমি আপাতত অফ করে দিচ্ছি। ট্যুরস এ যদি যাই, ধরো এই যে এই মেটা ডাটাটা, এটাকেই আমি ফ্রন্ট এন্ডে শো করাইতে চাই এখানে, ঠিক আছে। তোমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এরকম হইতেই পারে যে এই জায়গাতে আমার এই ভ্যালুটা শো করানো দরকার। সো তুমি কাস্টম প্লাগইন দিয়ে কিভাবে করবা, বা এক্সিস্টিং প্লাগইন গুলো দিয়ে কিভাবে করো, এর জন্য কি প্লাগইন আছে বলো তো? এই প্লাগইনের মধ্যে এটা কিভাবে শো করা হয়? ধরো আমার একটা এলিমেন্টার দিয়ে একটা পেজ তৈরি করা আছে, এলিমেন্ট হচ্ছে আমরা হচ্ছে এখানে বেশিরভাগ সময় হচ্ছে ডাইনামিক ফিচার থাকে, ট্যাগ ফিচার থাকে, ওটার মধ্যে কোন প্লাগইনের আছে? টাইটেল যে আছে এলিমেন্টের এলিমেন্টার মধ্যে ডাইনামিক ট্যাগ আছে। ডাইনামিক ট্যাগ আচ্ছা। আছে ওইটার মধ্যে ধরো আর যদি যেমন হচ্ছে আমি জেট ইঞ্জিনে করি কোকো ব্লকে, জেট ইঞ্জিন একটা প্লাগইন, তো ওইখানে ডাইনামিক ট্যাগ একটা অপশন থাকে, এটা হচ্ছে এলিমেন্টার ফিচার। ওটাতে যখন ক্লিক করি তখন হচ্ছে আমি যে পোস্টারের মধ্যে যে মেটাটা ক্রিয়েট করছি ওটা হচ্ছে শো করে, তখন হচ্ছে ওটা জাস্ট আমি ধরাই। ইয়েস, ওই সেম জিনিসটা আমরা এখানে ম্যানুয়ালি কিভাবে করতে পারি? ম্যানুয়ালি করতেছে, তাহলে হচ্ছে এলিমেন্টারের যে টাইটেলটা আছে এটা টানলে বললে হচ্ছে ডাইনামিক। আমার কিন্তু মেটাগুলা মানে আমার কিন্তু মেটার ডাটাটা তো লাগবে, আমি যে কোন মেটার ডাটাটা চাই। যেমন ধরো আমি এখানে ট্যুর ডিউরেশনের ডাটাটা চাই, ঠিক না? এখানে আমরা ইনস্পেক্ট করব, আমি এটা কি নেম জানি, ধরো অ্যাজ এ মানে আমি যেহেতু নিজে রেজিস্টার করছি এই জন্য আমি জানি, কিন্তু যদি আমি নিজে রেজিস্টার না করতাম বা অন্য একটা থিম থেকে আসছে তখন কিন্তু আমি মেটার নেমটা জানি না। সেটা আমরা ইনস্পেক্ট করলে যে ইনপুটের যে নেমটা থাকবে সেটাই হচ্ছে মেটা নেম, ঠিক আছে। ম্যাক্সিমাম কেসে এটাই মেটা নেম ইউজ করে, এটা বেস্ট কনভেনশন, অনেকে নাও করতে পারে বাট এটা বেস্ট কনভেনশন। ওকে, ভালো বৃষ্টি পড়তেছে তো। তো ভালো থাকবে। আচ্ছা দেখো এখানে দেখো, ওকে এখানে দেখো, এখানে হচ্ছে নেমটা হচ্ছে মেটা নেম, মানে বেস্ট কনভেনশন হচ্ছে এইটা, অনেকেই এই ইনপুটের নেম যেটা থাকে সেটা ধরেই ডাটাবেজে ডাটাটা স্টোর করে। ইয়েস, সো এই নেমটাকে আমি কপি করে নিব, আমি কোন পোস্টের ডাটাটা চাই এই পোস্টের আইডিটা এখান থেকে দেখে নিব 1903। আমি জাস্ট এখানে একটা ভ্যালু নিব হচ্ছে ধরো ট্যুর ডিউরেশন ইজ ইকুয়াল টু গেট পোস্ট মেটা, তারপরে পোস্টের আইডিটা দিয়ে দিব 1903 এবং এরপরে মেটা কিটা দিয়ে দিব, এবং ফাইনালি সিঙ্গেল ট্রু দিলে হচ্ছে তোমার এই ডাটাটা অ্যারেতে রিটার্ন করবে নাকি হচ্ছে ডিরেক্টলি এর যে স্ট্রিং ভ্যালুটা আছে সেটা দিবে, এটা বলে দেয়। এটা নিয়ে আমরা পরে আরেকদিন দেখবো। প্রিন্টার টু ডিউরেশন এখানে ডাই করে দিলাম। আমার এখানে একটা প্রশ্ন আছে, এখানে পোস্টের যে আইডিটা নিলে হুম, এটা তো এক একটা পেজে একটা হবে না, জাস্ট একটা এই পোস্টেরই তো হবে শুধু, কারণ আমার অনেকগুলো পোস্ট আছে। আচ্ছা ধরো আমার কল আসছে, বলো। এটা তো জাস্ট একটা পোস্টের জন্য, আমরা তো যেটা করি সেটা হচ্ছিল
যে পোস্টে যায় সে পোস্টের মেটাডাটা শো করে এটা যে গেট দ্য আইডি। আইডি পোস্ট আইডি এই পোস্টে আমি এখন হোম পেজে আছি, এখন গেট দ্য আইডি দিলে আমার হোম পেজের যে আইডিটা সেই আইডিটা পাবে। ওইটা কি আমার এই পোস্টের আইডির সাথে মিলে? না না, তাহলে তো আমি ডাটা পাবো না। দাঁড়ান, আজকে ছাতা নিয়ে আজকে বৃষ্টি আচ্ছা। ছিলাম তারপরে বৃষ্টি এই এই তোমরা খালি প্রতিদিন খাতা নিয়ে এসো, তোমরা দিন বৃষ্টি হবে না। আমরা হচ্ছে হ্যাঁ? তোমরা কথা আমরা হচ্ছে আমরা লইছে যাবো। বিরক্ত লাগে না আমি ছাতা নিয়ে এসেছি। কালকে কবি খাতা বগড় বৃষ্টি গেছি আমি না করতে পারি ছাতা নিয়ে ওই কি কাম লাগছে ছাতাটা ঠিক পরে ই করেন নাই, অনেক ছিল বলছিলেন না বলতে পারি না লাগছে ছিল বুঝাইতে পারছি কি? ওকে, এই হচ্ছে বিষয়। আর আমরা নরমালি এই মেটা ডাটা গুলা হয় সিঙ্গেল পেজে ইউজ করব, না হয় কোনো একটা লুপের ভিতরে থাকবে, ঠিক আছে? এটার চান্সই বেশি। সিঙ্গেল পেজে ইউজ করলে তো গেট দ্য আইডি ধরে আইডিটা পাবো, আর লুপের ভিতরে থাকলে হচ্ছে ওই পোস্ট অবজেক্টের ভিতর থেকে আইডিটা পাবো, ঠিক আছে? ওকে, এই হচ্ছে বিষয়। যাই হোক, আজকে আর এক্সটেন্ড করব না, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমাকে যাইতে হবে। নামাজ আমাদের সাথে করে না, সমস্যা নেই। বাসায় যাইতে যেতে অনেক দেরি হয়ে যায়। খাওয়া দাওয়া তোমরা নামাজ পড়ো কোথায়? এই আগে নামাজ এখন বাইরে হলে যাইতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছো কি সবাই? আচ্ছা, ওকে। একদিন আসে তোমাদের সাথে, একদিন সারাদিন থাকার ইচ্ছা আছে আমার। হ্যাঁ, তো তোমাদের একটু প্রবলেম নিয়ে একটু ডিসকাস করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ঘুরতেন কেন? না না না, অফিসে অফিসে ঘুরাবে অফিসে ঘোরাঘুরি, কাজের মধ্যে ঘোরাঘুরি, ঠিক আছে? এটা হ্যাঁ, বলো। তোমার কি পেমেন্টের ওইটা ইস্যু ফিক্স হয়েছিল? ওই যে ডলার ডাইনামিক, ওই যে ওয়ার্কার ক্লায়েন্ট হেরে গেছে, ক্লায়েন্ট হারাইয়া গেছে। ডেলিভারি দিয়ে দেন এখন। এক লাইনে হচ্ছে ই যেতেছে, করতে যাচ্ছে।